লাইভে গেছে দিছি। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টে জৈব রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি আমার ভয়েসটি স্পষ্ট শোনা যায় এবং আমার বোর্ডটা দেখা যায় তোমরা কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাও দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাটি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টে জানাও আমার ভয়েসটি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তাহলে যদি দেখা যায় এবং আমার ভয়েসটি শোনা যায় তাহলে কাইন্ডলি একটু আমাকে কমেন্টে জানাও সবাই। ওকে, সবাই বলেছে অল ক্লিয়ার। তো আমরা আজকের ক্লাসের মধ্যে চলে যাব। তো সবাই খাতা কলম বের করো এবং হেডিংটা লিখে ফেলো রিঅ্যাকশন মেকানিজম। রিঅ্যাকশন মেকানিজম তোমাদের সবাইকে নিজ নিজ ফ্রেন্ডদেরকে সবাই মেনশন দাও এবং নিজ নিজ টাইমলাইনে ভিডিওটিকে শেয়ার দিয়ে রাখো। এবং আজকে আমরা রিঅ্যাকশন মেকানিজমের মূল যে টপিকটা আমরা খুব সহজে পড়ার চেষ্টা করব। তো এখন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাদের সামনে আমি প্রথম যে কনসেপ্টটি নিয়ে আসবো যে রিঅ্যাকশন মেকানিজম, আসলে এটা কেমিস্ট্রির সিঙ্গেল কোনো লেকচার না, অনেকগুলো লেকচারের সমষ্টি। তো দেখো, রিঅ্যাকশন মেকানিজম বুঝতে হলে আমাদের তার পারিপার্শ্বিক অনেকগুলো বিষয়কে ভালো করে বুঝতে হবে। তো মনোযোগ দিয়ে খেয়াল করো, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে কি ভাই আমাদের আক্রমণকারী বিকারক। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের আক্রমণকারী বিকারক। খুব কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করো। তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টা ভালো করে বুঝবো সেটা হচ্ছে আমাদের আক্রমণকারী বিকারক। এবং আমাদের এই আক্রমণকারী বিকারককে আর একটা নামে ডাকা হয় যেটাকে বলে অ্যাটাকিং রিয়েজেন্ট। তো সবাই কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো যে আক্রমণকারী বিকারক বা অ্যাটাকিং রিয়েজেন্ট আসলে কি, আমরা এটাকে বুঝবো এবং তারপরে আমরা রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করব। এবং তোমাদেরকে একটা কথা বলি, সবাই কি করো, নিজ নিজ ফ্রেন্ডকে শেয়ার দাও, মেনশন দাও এবং আমাদের ক্লাসটিকে উপভোগ করার চেষ্টা করো। এবং দেখো, তোমাদেরকে একটা মজার কথা বলি, হয়তো এই গ্রুপের মধ্যে অনেকেই আছো যারা অ্যাডমিশন টেস্ট দিবা, এই গ্রুপের মধ্যে অনেকে আছো যারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, গ্রুপে অনেকে আছো যারা ভবিষ্যতে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবা। যারাই আছো না কেন, আজকের এই টপিকটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যারা দিবা, বুয়েটে অ্যাডমিশন টেস্ট যারা দিবা, তাদেরকে একটা কথা বলেই দিচ্ছি, এখান থেকে তোমাদের মাস্ট বি একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। ওকে, এখন দেখো আক্রমণকারী বিকারক। এই আক্রমণকারী বিকারককে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ইলেকট্রোফাইল। খুব কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করো। একটাকে আমরা বলি ভাইয়া ইলেকট্রোফাইল এবং আর একটাকে আমরা বলি নিউক্লিওফাইল। তাহলে একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল এবং আর একটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তাহলে একটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল এবং আর একটা হচ্ছে কি আমাদের নিউক্লিওফাইল। আচ্ছা, খেয়াল করো, তাহলে একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল এবং আর একটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে আমাদের ইলেকট্রন লাভার। মনোযোগ দিয়ে খেয়াল করো, ইলেকট্রোফাইল হচ্ছে কি আমাদের ইলেকট্রন লাভার। লাভার মানে কি? লাভার কথাটা বলতে বলতে তোমাদের মনের মধ্যে অনেক কিছুই স্বপ্ন, অনেক কিছু ছবি ভেসে উঠেছে। তোমাদের মধ্যে অনেকেই বলে প্রিয়াঙ্কার লাভার, রমকের লাভার, এটা হচ্ছে ফাইমের লাভার, এটা আশা লাভার, এটা তানভীর লাভার। বাট আমরা আজকে যেটা দেখবো ইলেকট্রোফাইল, সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন লাভার, মানে যে ইলেকট্রনকে ভালোবাসে। নিউক্লিওফাইল সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস লাভার। মনোযোগ দিয়ে খেয়াল করো, নিউক্লিওফাইলটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস লাভার।
তাহলে ইলেকট্রোফাইলটা হচ্ছে আমাদের ইলেকট্রন লাভার, নিউক্লিওফাইলটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস লাভার। তার মানে ইলেকট্রোফাইল ইলেকট্রনকে লাভ করবে, মানে ইলেকট্রনকে ভালোবাসবে। নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে লাভ করবে বা নিউক্লিয়াসকে ভালোবাসবে। তো এখন কল্পনা করো, আমরা সবাই জানি যদি আমরা একটা পরমাণুর কথা কল্পনা করি, এই পরমাণুর কেন্দ্রস্থলে কি আছে বলতো? নিউক্লিয়াস আছে। এবং দেখো এই পরমাণুর এখানে কি আছে বলতো? ইলেকট্রন আছে। এখন দেখো ভাইয়া, ইলেকট্রনের চার্জটা কি বলতো? নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কি বলতো? নেগেটিভ। তাহলে এখন দেখো ইলেকট্রোফাইল বা ইলেকট্রনের লাভার এটা কত প্রকার, এটা কি ধরনের, বা পরীক্ষাতে কি টাইপের প্রশ্নগুলো আসবে, এটা হচ্ছে আমাদের জানার সবচেয়ে মেন বিষয়। সবাই ভালো করে খেয়াল করো, আমরা এখানে কল্পনা করলাম ই ফর হচ্ছে গিয়ে আমাদের কি? ইলেকট্রোফাইল। এখন তোমরা সবাই জানো ভাইয়া, ইলেকট্রনের চার্জটা হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ। তাহলে কাউকে যদি নেগেটিভকে আকর্ষণ করতে হয়, ধরো আমি একটা ছেলে, আমি আলটিমেটলি কাকে আকর্ষণ করব? একটা মেয়েকে আকর্ষণ করব, মানে আমি ওর অপোজিট মেরুকে সবসময় কি করব? আকর্ষণ করার চেষ্টা করব। তাহলে দেখো ভাইয়া, এই যে ইলেকট্রোফাইল, তার মানে ইলেকট্রনের চার্জটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। তাহলে কাউকে যদি নেগেটিভকে আকর্ষণ করতে হয়, তাহলে আলটিমেটলি তাকে কি হতে হবে? ইলেকট্রোফাইল কি বলতো? পজিটিভ। দেখো তাকে কেমন হওয়া লাগবে ভাইয়া বলতো? ইলেকট্রোফাইল পজিটিভ। এখন দেখো ভাইয়া, তাহলে ইলেকট্রোফাইলের একটা শ্রেণী বিভাগ হলো কি? ইলেকট্রোফাইল পজিটিভ। দেখো তোমাদের পাঠ্য বইগুলো যেগুলো আছে, হাজারি এবং নাগ, সঞ্জিত কুমার ঘোষ স্যার, যতগুলো বই তোমরা পড়ো সেখানে বলা আছে ইলেকট্রোফাইল হচ্ছে ম্যাক্সিমাম কয় টাইপের? 2 টাইপের। একটাকে বলে ইলেকট্রোফাইল পজিটিভ এবং আরেকটাকে বলে কি বলতো ভাইয়া? ইলেকট্রোফাইল প্রশম। আমি এই জায়গাতেই তোমাদেরকে একটু দ্বিমত পোষণ করব যে ভাইয়া আসলে আমরা যে দুইটার কথা বলি, ইলেকট্রোফাইল পজিটিভ এবং ইলেকট্রোফাইল প্রশম, আসলে এই দুইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল নয়। ইলেকট্রোফাইলের আরও একটা ভাগ আছে, সেটা কি দেখো? ইলেকট্রোফাইল আসলে আমাদের হবে 3 ধরনের। একটা হচ্ছে ইলেকট্রোফাইল পজিটিভ, একটা হচ্ছে কি ইলেকট্রোফাইল প্রশম, এবং আর একটা ইলেকট্রোফাইল হচ্ছে কি আমাদের পোলার ফাংশনাল গ্রুপ। মনোযোগ দিয়ে খেয়াল করো, পোলার ফাংশনাল গ্রুপ। পোলার ফাংশনাল গ্রুপ আমাদের এটাও কি এক ধরনের ইলেকট্রোফাইলের মধ্যে পড়বে। দেখো ভাইয়া, আমরা যদি এই পোলার ফাংশনাল গ্রুপ এটাকে বাদ দিয়ে পড়ার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখব, পরীক্ষাতে আমাদের কোশ্চেনগুলো ঠিক মতো আমাদের কমন আসবে না। তাহলে কল্পনা করো, তাহলে ইলেকট্রোফাইলটা হচ্ছে কি আমাদের কয় ধরনের ভাই? দেখো, ইলেকট্রোফাইল পজিটিভ, ইলেকট্রোফাইল প্রশম, এবং কি ভাই বলতো? পোলার ফাংশনাল গ্রুপ। তাহলে আমাদের পাঠ্য বইয়ে যে আমাদের ইলেকট্রোফাইল 2 প্রকার বলা আছে, সেটা ইলেকট্রোফাইল পজিটিভ এবং ইলেকট্রোফাইল প্রশম, আমরা সেই কনসেপ্টটা থেকে একটু বের হয়ে আসবো। আমরা আজকে থেকে কল্পনা করব ইলেকট্রোফাইল হচ্ছে একটা ইলেকট্রোফাইল পজিটিভ, একটা ইলেকট্রোফাইল প্রশম, এবং আর একটা হচ্ছে কি পোলার ফাংশনাল গ্রুপ। এখন দেখো ভাইয়া, আমরা এই জায়গা থেকে কি কাজটা করব? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গা থেকে আমরা কি কাজটা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো ভাইয়া, পরীক্ষাতে যারা এবার কিছুদিন পর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, তোমাদের এইখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন পরীক্ষাতে আসবে, নিচের কোনটি ইলেকট্রোফাইল পজিটিভ, বা নিচের কোনটি ইলেকট্রোফাইল, বা নিচের কোনটি নিউক্লিওফাইল। এখন কল্পনা করো ইলেকট্রোফাইল পজিটিভ, যে বাচ্চাগুলো ক্লাস করতেছো আমার ক্লাসের সামনে, হয়তো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা বিভিন্ন জায়গাতে, কেউ বাসায় বসে ক্লাস করতেছো, কেউ পূজা মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে ভিডিওটি দেখতেছো, কেউ বা কোনো জায়গাতে বসে, অচেনা একটা জায়গাতে বসে ভিডিওটি দেখতেছো। যে যেখান থেকেই দেখো না কেন, তোমরা ছোটবেলা থেকে একটা টপিক পড়ে আসছো, যাদের মাথার উপর পজিটিভ চার্জ থাকে, যে সমস্ত কম্পোনেন্টের মাথার উপরে পজিটিভ চার্জ থাকে, তারা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল পজিটিভ, তাই কিনা? তার মানে যতগুলো পজিটিভ চার্জের কিছু তুমি দেখবা, সেটা হচ্ছে কি ভাইয়া বলো তো? তুমি বলতেছিলে কি? পজিটিভ ইলেকট্রোফাইল। এখন দেখো ভাইয়া, আমি এই জায়গাটাতে তোমাদের সাথে একটু দ্বিমত পোষণ করব। কেন দ্বিমত পোষণ করব? কারণ দ্বিমত পোষণ করাটাই আমার একটু বৈশিষ্ট্যের মধ্যে আছে। একটু কল্পনা করে দেখো, যে পজিটিভ চার্জ, যাদের মাথার উপর পজিটিভ চার্জ আছে, আমরা সেইগুলোকে কি বলতে পারি ভাইয়া বলো তো? ইলেকট্রোফাইল। তোমরা এটা পড়ে আসছো। আমি ক্লোরিন প্লাস বললাম, ক্লোরোনিয়াম আয়ন, সিএল প্লাস, আমি বিআর প্লাস, আমি অ্যাজ ইউজুয়াল অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন দেখো ভাইয়া, আমি সিএল প্লাস, বিআর প্লাস, এবং তোমরা পড়েছো যাদের মাথার উপর পজিটিভ চার্জ আছে সেইগুলো আমাদের কি? ইলেকট্রোফাইল। এখন দেখো তোমরা ভাই আমাকে একটা কমেন্টে কাইন্ডলি একটু জানাও তো, দেখো বলো তো ভাইয়া, তাহলে H3O প্লাস, বলো এর মাথার উপর কোন চার্জ আছে? H3O প্লাস, H3O প্লাস
দেখো ভাইয়া H3O+ এর মাথার উপর কোন চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। কল্পনা করো NH4+ এর মাথার উপর কোন চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। তাহলে দেখো পজিটিভ চার্জ যাদের মাথার উপর থাকে তাদেরকে আমরা কি বলি বলো তো? পজিটিভ ইলেকট্রোফাইল। আমাদের পাঠ্য বইতে আমরা যে এনসিটিভির বইগুলো পড়ি, এই এনসিটিভির বইগুলোতে H3O+ এবং NH4+ এই দুইটাকে আমাদের বলা আছে কি? ইলেকট্রোফাইল। বাট এই যে H3O+ এবং NH4+ এটি ইলেকট্রোফাইল, এই কনসেপ্টটি আমাদের রং কনসেপ্ট। দেখো আমরা ইউনিভার্সিটিতে প্রশ্ন কমন পাওয়ার পরও ফুল মার্ক পাই না। কেন পাই না? কারণ আমরা কোনো কনসেপ্টটাকে ভালো করে পড়ি না। দেখো ভাইয়া H3O+, NH4+ এটাকে আমরা কি বলি ভাইয়া বলতো? ইলেকট্রোফাইল। কিন্তু H3O+ এবং NH4+ এটা আমাদের ইলেকট্রোফাইল নয়। মাথার উপর পজিটিভ চার্জ থাকলেই যে সেটি ইলেকট্রোফাইল হবে, এই কনসেপ্টে আমাদের ভুল। এখন তোমাদের মধ্যে অনেকের মাথায় প্রশ্ন জেগে গেছে, ভাইয়া H3O+, NH4+ এই দুটি ইলেকট্রোফাইল নয়, কিন্তু কেন ভাইয়া H3O+ এবং NH4+ ইলেকট্রোফাইল নয়? আমরা তো এতদিন ধরে পড়ে এসেছি, একটু বোঝানোর চেষ্টা করেন। আচ্ছা ভাই বলো তো, H3O+, পৃথিবীতে আমরা সবাই মানুষ, আমরা মানুষগুলো কি করি? প্রতিনিয়ত একটা আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি নিজের মেন্টাল শান্তির জন্য, আমার মানসিক শান্তির জন্য, তোমার মানসিক শান্তির জন্য আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করতে থাকি, পরিবর্তনের প্রত্যয়ে নিরন্তর রাস্তা হাঁটতে থাকি। কল্পনা করো সেটা হচ্ছে কি, এই যে দেখো তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করেছো, এইচএসসিতে তুমি অটো প্রমোশন পেয়ে ভালো রেজাল্ট করেছো, এরপরও তোমার মাঝে এখন কোনো শান্তি নাই, তুমি প্রতিনিয়ত চেষ্টা করতেছো কি তুমি ইউনিভার্সিটির একটা ভালো সাবজেক্টে ভর্তি হবা। কিছুদিন পর তুমি আবারও চেষ্টা করতেছো কি ইউনিভার্সিটিতে গিয়ে ভালো একটা জব পাবা। তুমি এই যে তোমার প্রশান্তির জন্য প্রতিনিয়ত হাঁটতেছো। আসলে আমাদের বাস্তবিক জীবনে না যাই, দেখো পৃথিবীতে যতগুলো মৌল আছে, মনোযোগ দিয়ে খেয়াল করো, পৃথিবীতে যতগুলো যৌগ আছে H3O+, এরা কি করে? দেখো যতগুলো যৌগ আছে এরা কি করে? ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূরণের চেষ্টা করে। কি চেষ্টা করে দেখো তো ভাই? অষ্টক পূরণের চেষ্টা করে, মানে শেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ার করে 8টা পূরণ হওয়াকে আমরা কি বলি ভাই বলো তো? অষ্টক নিয়ম। এখন দেখো ভাইয়া H3O+ এর অক্সিজেনের এই যৌগটা কি করছে ভাই বলো তো? অষ্টক পূরণ করে ফেলেছে। তাহলে এখন বলো কোনো যৌগ যদি ভাই অষ্টক পূরণ করে ফেলে, তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ার করে যদি তার 8টা পূরণ করে ফেলে, তাহলে কি সেই যৌগটা আর ইলেকট্রন গ্রহণ করতে চাইবে? ভালো করে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো H3O+ এর কি অষ্টক পূরণ হয়ে গেছে। তাহলে H3O+ এর অষ্টক কি হয়ে গেছে ভাই বলো তো? পূরণ হয়ে গেছে। তাহলে অষ্টক পূরণের পরেও কি এ আর ইলেকট্রন পেতে চাইবে? তোমরা এখানে মনে মনে অ্যান্সার করেছ না ভাইয়া। তাহলে H3O+ অষ্টক পূরণ আছে, সো H3O+ পজিটিভ চার্জ থাকলেও এটা পজিটিভ ইলেকট্রোফাইল হবে না। তাহলে আমরা পরীক্ষাতে যদি প্রশ্নটা আসে এটাকে এখন ঠিক করব নাকি আবারও আগের মতো ভুল করব? ওকে ফাইন। এবার দেখো আমরা যদি বলি ভাই NH4+, এখন কল্পনা করো তো ভাইয়া, সেম কনসেপ্ট, সেম টপিক। বলো ভাইয়া NH4+ এর অষ্টক পূরণ হয়েছে কি হয় নাই? তোমরা বলবা হ্যাঁ ভাইয়া NH4+ এর তো ভাইয়া অষ্টক পূরণ অবস্থায় আছে। তাহলে ভাইয়া বলো তো, যদি অষ্টক পূরণ অবস্থায় থাকে NH4+ কি আবারও ইলেকট্রন গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না? তোমরা বলবা না ভাইয়া NH4+ এখন আর অষ্টক পূরণ আছে, এটা আমাদের কি ভাইয়া ইলেকট্রন আর গ্রহণ করবে না। যদি ইলেকট্রন গ্রহণ না করে তাহলে কি এটি ইলেকট্রোফাইল হবে? তাহলে এখন দেখো তোমরা যে পড়েছো মাথার উপর পজিটিভ চার্জ থাকলেই সেটাকে আমরা ইলেকট্রোফাইল বলবো, কিন্তু দেখো ভাই আমরা অনেক রং কনসেপ্ট পড়েছি। আসলে পজিটিভ চার্জ থাকলেই সেটা আমাদের ইলেকট্রোফাইল হবে না। H3O+ এবং NH4+ মাথার উপর পজিটিভ চার্জ থাকা সত্ত্বেও এই দুটো আমাদের ইলেকট্রোফাইল নয়। দেখো ভাইয়া এটা কখন ইলেকট্রোফাইল হবে? মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কখন ইলেকট্রোফাইল হবে? দেখো একটু ভালো করে খেয়াল করো ভাই, এটা কখন ইলেকট্রোফাইল হবে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো যদি কখনো আমি এই কাজটা করি H3O+, এটাকে আমি অ্যাকুয়াস সলিউশনের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো ভাইয়া H3O+, এই H3O+কে আমি কোথায় দিয়েছি বলো তো ভাইয়া? অ্যাকুয়াস সলিউশনের মধ্যে দিয়েছি। তাহলে দেখো অ্যাকুয়াস সলিউশনের মধ্যে যদি আমি H3O+কে দেই, তাহলে H3O+ ইন কি বলো তো? অ্যাকুয়াস।
এটা ভেঙে তৈরি করেছে H2O প্লাস হচ্ছে কি আমাদের H প্লাস। দেখো H2O অ্যাকুয়াস সলিউশনের মধ্যে তৈরি করেছে H2O প্লাস কি H প্লাস। দেখো এই যে H প্লাস মাথার উপর কি পজিটিভ চার্জ আছে, তাহলে H প্লাস মাথার উপরে কোন চার্জ আছে ভাইয়া বলো তো? পজিটিভ চার্জ আছে। তার মানে H প্লাস এখন আমাদের হচ্ছে ইলেকট্রোফাইল। দ্যাট মিনস H2ওর পাশে যদি কখনো অ্যাকুয়াস বলে কোনো কথা বলা থাকে তখন সেটাকে আমরা বলবো কি বলতো? ইলেকট্রোফাইল, মানে হচ্ছে ইলেকট্রন কা লাভার। কথা বুঝতে পারছো বাচ্চারা? খেয়াল করো, তাহলে H3O প্লাস যদি একা একা থাকে তখন সেটা ইলেকট্রোফাইল হবে না। H2O প্লাস H প্লাস যখন H প্লাস H3O প্লাস, মানে মনোযোগ দিয়ে খেয়াল করো, আসলে H2O না H3O প্লাস যখন অ্যাকুয়াস সলিউশনের মধ্যে থাকবে তখন সেটাকে আমরা কি বলতে পারবো? ইলেকট্রোফাইল। তাহলে কল্পনা করো NH4 প্লাস, এই NH4 প্লাস যদি থাকে তখন সেটাকে আমরা কি ইলেকট্রোফাইল বলতে পারবো না। যদি ভাই NH4 প্লাস আমাদের কোথায় থাকে? অ্যাকুয়াস সলিউশনের মধ্যে থাকে, তখন সেখান থেকে কি তৈরি হয়? NH3 প্লাস কি বলতো? H প্লাস। দিস ইজ দ্য ইলেকট্রোফাইল। তার মানে কি যখন NH4 প্লাস আমার অ্যাকুয়াস সলিউশনের মধ্যে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। তার মানে H3O প্লাস আর নট ইলেকট্রোফাইল, বাট H3O প্লাস ইন অ্যাকুয়াস সলিউশনের মধ্যে এটি ইলেকট্রোফাইল। NH4 প্লাস এটা কি বলতো? অ্যাকুয়াস সলিউশনের মধ্যে বলতো ইলেকট্রোফাইল। তাহলে ভাই দেখো তোমাদেরকে একটা কথা বলি, আচ্ছা অনেকে অনেক রকম কমেন্ট করতেছে, অনেকে অনেক রকমের কমেন্ট করতেছে, সমস্যা নেই, সমস্ত কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদেরকে বলি ভাইয়া এটি একটু ভালো করে খেয়াল করো, আমরা কোনটাকে ইলেকট্রোফাইল বলবো কোনটাকে ইলেকট্রোফাইল বলবো না। পজিটিভ চার্জ থাকলে সেটাকে আমরা ইলেকট্রোফাইল বলতে পারবো না। সবাই কি করো, ভিডিওটিকে নিজের টাইমলাইনে শেয়ার দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। আসলে কি শেয়ার দেওয়ার ইচ্ছে হলে দিবি, না হলে না দিবি। ওকে ফাইন, এবার খেয়াল করো, এবার একটু কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো। আচ্ছা ভাই দেখো গ্রুপ 1-এ পর্যায় সারণী গ্রুপ 1-এর হাইড্রোজেন বাদে যতগুলো ধাতু আছে, লিথিয়াম, বেরিলিয়াম, কি কি ধাতু আছে বলতো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড দেন ফ্রান্সিয়াম। দেখো সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, আচ্ছা কল্পনা করো সোডিয়ামের ইলেকট্রন ছিল কয়টা বলো তো ভাই? 11টা। বলো সোডিয়ামের ইলেকট্রন ছিল কয়টা ভাই বলো তো? 11টা। এই সোডিয়াম অনেক কষ্ট করে তার একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে। মানে ঘটনাটা কেমন ঘটেছে দেখো, ছোটবেলা থেকে একটা ছেলে কি সারা জীবন একা থাকে, তাকে তার জীবনে সে অনেককেই পছন্দ করে কিন্তু কাউকেই মনের মতো কাউকে খুঁজে পায় না। অনেক কষ্ট করে ছেলেটা একটা গার্লফ্রেন্ডকে জুটিয়েছে। তাহলে এখন বলো তো এই ছেলেটা কি কখনো তার সেই গার্লফ্রেন্ডকে হাতছাড়া করতে চাইবে? যেমন এই গ্রুপের একটা ছেলে এখন মাত্র কমেন্ট করলো, কাউসার হাবিব, ওর কমেন্ট আমি দেখতেছি, তো আমি বলতেছি কাউসার হাবিব অনেক কষ্টে একটি গার্লফ্রেন্ডকে জুটিয়েছে, সে কি কখনো তাকে ত্যাগ করার চেষ্টা করবে? 100% তোমরা বলবো না ভাইয়া, না ভাইয়া, সে কখনো সেটাকে ত্যাগ করার চেষ্টা করবে না। এখন বলো সোডিয়াম তার বৃদ্ধ বয়সে গিয়ে 86 বছর বয়সে গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন গঠন করেছে। এখন প্রশ্নটা হলো সোডিয়াম অনেক কষ্টে ইলেকট্রন ত্যাগ করে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে, আমাদের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে অনেক কষ্ট করে। তাহলে এখন বলো এই সোডিয়াম প্লাস কি আর ইলেকট্রন গ্রহণ করতে চাইবে? তোমরা মনে মনে অ্যান্সার করেছ না ভাইয়া, এই সোডিয়াম প্লাস আর কখনো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। তার মানে দেখো সোডিয়াম প্লাস 1A গ্রুপের যতগুলো ধাতু আছে এই ধাতুগুলো যখন চার্জিত অবস্থায় থাকবে, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, তারা ইলেকট্রোফাইল হবে না। 2A গ্রুপের দেখো কল্পনা করো ম্যাগনেসিয়াম সে 117 বছর বয়সে ওসামা বিন লাদেনের মতো একটি রিলেশন করতে পারছে। কত বছর বয়সে বললাম? 117। Mg2+, অনেক কষ্ট করে 2টি ইলেকট্রন ত্যাগ করে তার মনের আশা পূরণ করেছে। একে আর ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না? চাইবে না। তার মানে দেখো যে সমস্ত মৌলগুলো অষ্টক পূরণ করে ফেলেছে বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেয়ে গিয়েছে ইলেকট্রন ত্যাগ করার পরে, তাদের মাথার উপর পজিটিভ চার্জ থাকলেও তারা ইলেকট্রোফাইল হবে না।
তাহলে এখন বলো তো ভাইয়া, আমরা এতদিন ধরে যেটা পড়ে এসেছিলাম যে পজিটিভ চার্জ থাকলেই সেটা ইলেকট্রোফাইল হবে, আজকে বলো পজিটিভ চার্জ থাকলে কি সেটা ইলেকট্রোফাইল হয়? বলো অ্যান্সারটা কমেন্টে জানাও। বলো পজিটিভ চার্জ থাকলে কি সেটি ইলেকট্রোফাইল হয়, নাকি কিছু কিছু পজিটিভ চার্জ থাকা সত্ত্বেও ইলেকট্রোফাইল নয়? কথা কি বুঝতে পারছো? তাহলে এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি পজিটিভ ইলেকট্রোফাইল, স্পেসিফিক এই প্রশ্নটা করে, তুমি কি আর ভুল করবা? দেখো, আমরা যদি একটা ইউনিভার্সিটির প্রশ্নটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, কারণ কয়েকদিন পরেই তোমরা কি করো, আমি এটাকে শর্ট ফর্মে লিখেছি, কারণ কয়েকদিন পরেই তোমরা তোমাদের কি সেই অ্যাডমিশন টেস্ট দিবা। দেখো, সেই ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চিনে বলেছিল নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি কি বলেছিল বলতো, নিচের কোনটি ইলেকট্রোফাইল, কল্পনা করো নিচের কোনটি ইলেকট্রোফাইল। দেখো কি করেছিল, অপশন নম্বর এতেই বলে দিয়েছিল H3O+, আর অপশন নম্বর বি ডস ড্যাশ এইভাবে দিয়েছিল। এখন দেখো বাচ্চারা কি পড়ে গেছে, একদম বাচ্চারা পড়ে গেছে যে যাদের মাথার উপর প্লাস চার্জ আছে তারা কি ইলেকট্রোফাইল। কি করছে, দাগা প্রথমটা H3O+কে দাগাইছে, দাগানোর পরে মার্ক পাইছে হচ্ছে -0.25। কত পাইছে? -0.25। কেন -0.25 পেয়েছে? কারণ হচ্ছে ভাই H3O+ পজিটিভ চার্জ থাকলে এটা ইলেকট্রোফাইল নয়। ক্লিয়ার বাচ্চারা? ও সবাই না অ্যান্সার করা শুরু করেছে। ওকে, এখন দেখো এবার মাঝখানে কি আছে, আমরা ইলেকট্রোফাইল পজিটিভের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি। তোমরা অনেকে পূজা মণ্ডপে বসে আসছে ক্লাসটি দেখতেছো, অনেকে বিভিন্ন জায়গায় বসে ক্লাসটি দেখতেছো, যে যেখান থেকেই দেখো না কেন, অনেকে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে ক্লাসটি দেখতেছো, অনেকে আবার ফেসবুকে চ্যাটিং করতে করতে ক্লাসটি দেখতেছো। কারণ কি, মাঝে মধ্যে আমার ফ্রেন্ডকে নক দিচ্ছে এই লাইভে আয়, লাইভে জয়েন কর, এগুলো করার দরকার নেই। তুমি ক্লাসে আসো, তুমি ক্লাসটাকে কনসেন্ট্রেশন দিয়ে করার চেষ্টা করো। ওকে, ইচ্ছা হলে শেয়ার দিও, না হলে না দিও। দেখো ভাই, ইলেকট্রোফাইল প্রশম কি বললাম বলো তো, ইলেকট্রোফাইল প্রশম, আসলে ইলেকট্রোফাইল প্রশম এর আরেকটা সুন্দর নাম হচ্ছে ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল। কি বললাম বলো তো ভাইয়া, ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল। খাঁটি বাংলা কথা হচ্ছে কি, তোমরা যেটাকে খাঁটি বাংলা ওয়ার্ড উচ্চারণ করো, ভাইজানেরা আপুমনির একটু কমেন্টে জানাও তো ভাইয়া, ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল, এই ক্যারেক্টারলেস এর বাংলাটা কি? আমি বলতে গিয়ে মুখে আটকিয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক বড় ভাইয়েরা ক্লাস দেখতেছে, বড় আপুরা ক্লাস দেখতেছে, সো আমি একটু লজ্জা পাচ্ছি, যদিও আমার লজ্জাটি খুব একটা বেশি নাই। তো ইলেকট্রোফাইল প্রশম এর আর একটা সুন্দর নাম হচ্ছে ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল। কেন ভাইয়া ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল, একটু বোঝার চেষ্টা করো। দেখো ভাইয়া, আমি প্রথম যে এক্সাম্পলটা লিখেছি সেটা হচ্ছে কি আমাদের BF3। অনেকে আবার মনে করতেছে ভাইয়া BF ফর হচ্ছে বয়ফ্রেন্ড। নো ভাইয়া, BF ফর বয়ফ্রেন্ড না, এটা হচ্ছে BF বোরন টেট্রাফ্লোরাইড। ওকে, BF মানে বেস্ট ফ্রেন্ড হতে পারে, বন্ধু বন্ধু হতে পারে, বাট এখানে BFটা আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের BF3, মানে হচ্ছে কি বোরন টেট্রাফ্লোরাইড, নট বয়ফ্রেন্ড 3, বয়ফ্রেন্ড 4, বয়ফ্রেন্ড 5। হোয়াট ইজ বয়ফ্রেন্ড আমি কিছু জানি না। এখন দেখো ভাইয়া, এটাকে আমি কেন ক্যারেক্টারলেস বললাম, খাঁটি বাংলা কিরে বললাম না, ক্যারেক্টারলেস। বানানটা আবার ইংলিশে লিখবো না, বাংলায় লিখবো ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেস, এই যে ইন্ডিয়া একটা গান আছে না যে ক্যারেক্টার ঢিলা, তাই কিনা? তো ক্যারেক্টার ঢিলা ইলেকট্রোফাইল বা কিরে প্রশম ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি আমাদের ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল। কেন? দেখো, বোরন ফ্লোরিনকে বললো, হে ফ্লোরিন, তুমি আমার সাথে জীবনে একবার আসো, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। তো ফ্লোরিনকে অনেক সুন্দর করে 3টা ফ্লোরিনকে পটিয়ে বিয়ে করে নিয়েছে বোরন। বিয়ে করে নেওয়ার পরে বোরনের ইচ্ছা ছিল সে অষ্টক পূরণ করবে। সে কি করবে? অষ্টক পূরণ করবে, মানে শেষ কক্ষপথ ইলেকট্রন শেয়ার করে 8টা পূরণ করবে। কিন্তু কি হয়েছে, সেগুড়ে বালি, বোরনের শেষ কক্ষপথ ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 6টা। তাহলে এখন বোরনের মাথার মধ্যে প্রচণ্ড ইচ্ছা, প্রচণ্ড শখ, আমাকে আরও 2টা ইলেকট্রন পেতে হবে, আরও 2টা কি হলো ইলেকট্রন পেতে হবে। তাহলে বলো, ফ্লোরিনের সাথে এত কষ্ট করে বিয়ে করার পরেও তার কি অন্য মেয়েদের প্রতি এখন অ্যাট্রাকশন আছে না নাই? দেখো, এত কষ্ট করে বিয়ে করার পরেও বলো, এত কষ্ট করে বিয়ে করার পরেও অন্য মেয়েদের প্রতি অ্যাট্রাকশন তার আছে না নাই?
তোমরা বলো হ্যাঁ ভাইয়া আছে। এই জন্য BF3টাকে আমরা বলি কি প্রশম ইলেকট্রোফাইল, যার আরেকটা নাম হলো ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল, যার খাঁটি বাংলা নাম হলো কিরে, যার খাঁটি বাংলা নাম হলো লুচ্চ ইলেকট্রোফাইল, যে কোনো ইলেকট্রোফাইল, দিস ইজ কল্ড কিরে ইলেকট্রোফাইল। তো সবাই একটু বোঝার চেষ্টা করো। তাহলে BF3, আচ্ছা সবাই একটু খেয়াল করো ভাইয়া। তো আমরা এটাকে কি বলতে পারি, ক্যারেক্টারলেস ইলেকট্রোফাইল। আরও আমাদের কি আছে, AlCl3, কল্পনা করো AlCl3, এটাও অনেক কষ্ট করে গঠন করেছে, গঠন করার পরে তার মনের ইচ্ছাটা পূরণ হয় নাই। তার মানে কি দেখো, যাদের যে সমস্ত যৌগের অষ্টক সংকুচিত অবস্থায় থাকে, কল্পনা করো যে সমস্ত যৌগের অষ্টক সংকুচিত অবস্থায় থাকে, মানে অষ্টক সংকোচনযুক্ত যতগুলো যৌগ থাকে, অষ্টক সংকোচনযুক্ত যতগুলো যৌগ আছে আমাদের পৃথিবীতে, তারা সবাই হচ্ছে কি আমাদের ভাইয়া প্রশম ইলেকট্রোফাইল। তাহলে যে সমস্ত যৌগের অষ্টক সংকোচন অবস্থায় আছে তারা হচ্ছে কি আমাদের কি বলতো ভাইয়া প্রশম ইলেকট্রোফাইল। কথা বোঝা গিয়েছে? এখন দেখো ভাইয়া, আমরা কোথায় আসছি, পোলার ফাংশনাল গ্রুপ। কোথায় আসছি ভাই বলো তো, পোলার ফাংশনাল গ্রুপ। এই কনসেপ্টটি তোমাদের কাছে একদমই নতুন একটি কনসেপ্ট। আমি জানি কনসেপ্ট হচ্ছে তোমাদের কাছে একদমই নতুন একটি কনসেপ্ট। সবাই খেয়াল করো, নতুন কনসেপ্টটাকে কি দিচ্ছে, ক্লোরোথিন পরকিয়া, একজন লুচ্চা বলেছে, ও বাবা বাচ্চাগুলো দেখছি হেভি অ্যাডভান্স। ওকে ফাইন, সবাই খেয়াল করো ভাইয়া, পোলার ফাংশনাল গ্রুপ। এই পোলার ফাংশনাল গ্রুপ এটি তোমাদের কাছে একদমই নতুন একটি এক্সাম্পল। আমি তোমাদেরকে বলেছি ভাইয়া, নতুন বললেও তোমাদেরকে জানতে হবে, কারণ আমাদের পরিবর্তিত হতে হবে। আমরা যত সহজে পরিবর্তিত হব আমাদের জন্য তত সুবিধা হবে। ভাই কল্পনা করো, পোলার ফাংশনাল গ্রুপ, পোল শব্দের অর্থ কি ভাইয়া? পোল মানে হচ্ছে গিয়ে প্রান্ত। যেমন দেখো, আমি এখানে বললাম কার্বনের সাথে আমাদের আছে কি বলতো, অক্সিজেন। কার্বনের সাথে আমাদের কি আছে ভাইয়া বলতো, অক্সিজেন। যদি কার্বনের সাথে অক্সিজেন থাকে তাহলে সেটাকে আমরা কি বলে ডাকতে পারি ভাইয়া, কার্বনিল বলে ডাকতে পারি। কল্পনা করো, সেটাকে আমরা কি বলে ডাকতে পারি ভাইয়া বলতো, কার্বনিল যৌগ। তাহলে কার্বনের সাথে অক্সিজেন আছে, সেটাকে কি কার্বনিল। কল্পনা করো ভাইয়া, কার্বন এবং অক্সিজেনের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি ভাইয়া, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া। তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে গিয়ে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার টেন্ডেন্সি। তাহলে দেখো এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা কি ভাইয়া বলতো, বেশি। তাহলে অক্সিজেন কি করবে, ইলেকট্রনকে টেনে নিবে, যে টেনে নেয় তার মাথার উপর হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জ, এবং যার কাছ থেকে যায় তার মাথার উপর কি চার্জ বলতো ভাইয়া, পজিটিভ চার্জ। তাহলে এখন দেখো, এই যে যার মাথার উপর পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা কি বলি বলতো, ইলেকট্রোফাইল। তার মানে এরকম পোলার ফাংশনাল গ্রুপ, মানে পোলার কার্যকরী মূলক যতগুলো আছে তারা আমাদের কিসের মতো আচরণ করে, ইলেকট্রোফাইল। কথা বুঝতে পারছো? তাহলে এটা ছিল আমাদের কি বলতো ভাইয়া, ইলেকট্রোফাইল। তাহলে ভাই ইলেকট্রোফাইল পজিটিভ, ইলেকট্রোফাইল প্রশম এবং পোলার ফাংশনাল গ্রুপ। আমরা ভাই যখন রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে ঢুকে যাব আমাদের এই কনসেপ্টটি কাজে লাগবে। তাহলে এটাকে মুছে দিই ভাইয়া, এটাকে মুছে দিলাম। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, এখন আমরা আসবো কোথায়? এতক্ষণ আমরা পড়েছিলাম প্রিয়াঙ্কা লাভার, মানে যারা এটাকে কে বলে ভাই রে ভাই, জুম ইন হচ্ছে মাঝে মাঝে একটু কষ্ট হতে পারে, একটু দেখে নাও ভাইয়া কষ্ট করে। কষ্ট করলে জীবন অনেক কিছু পাওয়া যায়। এবার কি বললাম, NU, হোয়াট ইজ NU? অনেকে বলে ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি। আসলে NU মানে ন্যাশনাল ইউনিভার্সিটি নয়। NU মানে হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিওফাইল। NU মানে কি হচ্ছে ভাইয়া বলতো, নিউক্লিওফাইল। নট NU হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, NUটা হচ্ছে গিয়ে আমাদের ভাইয়া নিউক্লিওফাইল। এখন ভাই কল্পনা করো, এই নিউক্লিওফাইল বলতো ভাই নিউক্লিয়াসের চার্জটা কি বলতো, পজিটিভ। নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে কি বলতো ভাই আমাদের পজিটিভ। তাহলে কাউকে যদি পজিটিভকে আকর্ষণ করতে হয় তাকে কেমন হওয়া লাগবে, নেগেটিভ হতে হবে। তার মানে নিউক্লিওফাইলের একটা ভাগ হচ্ছে ভাই আমাদের নিউক্লিওফাইল নেগেটিভ, নিউক্লিওফাইল নেগেটিভ। এবং আমাদের পাঠ্য বই তার একটা কথা বলা আছে, নিউক্লিওফাইল প্রশম, যার মাথার উপরে কোনো চার্জ থাকবে না। কল্পনা করো, নিউক্লিওফাইল পজিটিভ, আর একটা হচ্ছে কি বলতো ভাই আমাদের নিউক্লিওফাইল প্রশম। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, নিউক্লিওফাইল পজিটিভ,
নিউক্লিওফাইল নেগেটিভ, আর একটা হচ্ছে কি বলতো ভাই নিউক্লিওফাইল প্রশম। এখন দেখো আমাদের যে সিলেবাসটা আছে, আমাদের যে বইটা আছে, এই বইটার মধ্যে আমাদের এই দুইটা কথাই বলা আছে, একটা হচ্ছে ভাই নিউক্লিওফাইল নেগেটিভ আর একটা হচ্ছে কি নিউক্লিওফাইল প্রশম। এখন কল্পনা করো আমরা এই কনসেপ্টটা থেকে একটু ভালো করে করার চেষ্টা করি। একজন কমেন্ট করছে ভাই ক্যামেরাটা একটু ফিক্সড করেন আর বাম দিকে লেখেন স্ক্রিন আউট হয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে, আমি একটু ঠিক করার চেষ্টা করতেছি, একটু ওয়েট করো। আচ্ছা, তো নিউক্লিওফাইল হচ্ছে আমাদের কি বললাম, দেখো আমাদের পাঠ্য বইয়ে বলা আছে নিউক্লিওফাইল নেগেটিভ, নিউক্লিওফাইল কি বলতো ভাই প্রশম, তাই না? এখন দেখো ভাইয়া যদি এই দুইটার মধ্যে শেষ হয়ে যেত, যদি আমাদের ভাই দুইটার মধ্যে শেষ হয়ে যেত, তাহলে আমাদের দুঃখটা জীবনে খুব একটা বেশি ছিল না। কারণ হচ্ছে গিয়ে ভাই নিউক্লিওফাইল আমাদের দুইটার মধ্যে শেষ হয় না, কারণ এই নিউক্লিওফাইলের মধ্যে আবার আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়। কি প্রবলেম ক্রিয়েট হয় ভাই? একটা হচ্ছে নিউক্লিওফাইল নেগেটিভ, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল প্রশম, আর একটা নিউক্লিওফাইল হচ্ছে আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড। কি বললাম বলো তো? অর্গানোমেটালিক। আমি ইংলিশটাকে বাংলা করে লিখতেছি যেন তোমাদের জন্য সুবিধা হয়। অর্গানোমেটালিক যৌগ। অর্গানোমেটালিক যৌগ মানে হচ্ছে গিয়ে ভাই আমাদের কার্বন প্লাস ধাতু। কল্পনা করো কার্বন প্লাস ধাতু, তার মানে অর্গানোমেটালিক কম্পাউন্ড যেটা আমাদের পৃথিবীতে আছে। হোয়াট ইজ অর্গানোমেটালিক কম্পাউন্ড আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব, বাট একটু কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো। একটা হচ্ছে গিয়ে ভাই আমাদের নিউক্লিওফাইল নেগেটিভ, একটা হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিওফাইল প্রশম, এবং আর একটা হচ্ছে আমাদের অর্গানোমেটালিক যৌগ বা অর্গানোমেটালিক কম্পাউন্ড কার্বন প্লাস ধাতু। এখন দেখো ভাইয়া আর একটা নিউক্লিওফাইল হচ্ছে গিয়ে আমাদের পাই ইলেকট্রন রিচ কম্পোনেন্ট, পাই ইলেকট্রন রিচ কম্পাউন্ড, পাই ইলেকট্রন রিচ কম্পাউন্ড। একটু ইংলিশে লেখা, আমি এটাকে বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। দেখো ভাইয়া তাহলে আমরা নিউক্লিওফাইলের যে দুইটা ভাগ জেনেছিলাম ভাই, একটা নিউক্লিওফাইল নেগেটিভ, একটা নিউক্লিওফাইল প্রশম। আসলে আমাদের হায়ার কনসেপ্টগুলোতে আমাদের দুইটা কনসেপ্টে আমরা কখনোই সলভ করতে পারবো না। আমাদের যেটা জানতে হবে ভাইয়া, নিউক্লিওফাইল হচ্ছে আমাদের টোটাল 4 ধরনের, নিউক্লিওফাইল নেগেটিভ, নিউক্লিওফাইল প্রশম, অর্গানোমেটালিক যৌগ, আর একটা হচ্ছে আমাদের পাই ইলেকট্রন রিচ কম্পাউন্ড। এখন সবাই কল্পনা করো ভাই নিউক্লিওফাইল নেগেটিভ, হ্যাঁ ভাই পৃথিবীতে যতগুলো নেগেটিভ চার্জের যৌগ আছে আমরা তাদেরকে নিউক্লিওফাইল নেগেটিভ চার্জে যা আছে তাদেরকে আমরা নিউক্লিওফাইল নেগেটিভ বলতে পারবো। এখানে আমাদের কোনো কম্পাউন্ড, আমাদের এখানে কোনো কিছু ঝামেলা নাই। এখন দেখো ভাই নিউক্লিওফাইল প্রশম, কল্পনা করো নিউক্লিওফাইল কি বললাম ভাই বলতো প্রশম। নিউক্লিওফাইল প্রশমতে আমাদের কি আছে ভাই বলতো NH3, এরপর আছে গিয়ে আমাদের ভাইয়া PH3, এরপর আমাদের যা কিছু আছে অ্যালকোহল, R1OH, আমাদের যতগুলো এরকম কম্পোনেন্ট আছে আমরা সেগুলোকে নিউক্লিওফাইল প্রশম বলে ডাকতে পারবো। তাহলে নেগেটিভ আর প্রশম নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের মূল প্রবলেম যে জায়গাটাতে আছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। অর্গানোমেটালিক কম্পাউন্ড আমি বললাম ভাইয়া কার্বন প্লাস ধাতু। দেখো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে কি আমাদের RMGX। কল্পনা করো RMGX। আসলে ভাই একটু আজকে আমি কেন জানি না একটু আমার নেট প্রবলেম করতেছে, এই নেট প্রবলেমের কারণে মাঝে মধ্যে একটু ঝামেলা হচ্ছে। আমি এক্সাম্পলটাকে বারবার বলার চেষ্টা করতেছি ভাইয়া, হ্যাঁ তোমরা একটুকে করো। তো আমরা দেখো ভাইয়া একটু বলার চেষ্টা করি। অর্গানোমেটালিক যৌগ ভাইয়া কার্বন প্লাস কি বলতো ভাইয়া ধাতু, RMGX যেটাকে আমরা বলি গিগনাট বিকারক। কল্পনা করি এটাকে আমরা কি বলি গিগনাট বিকারক, RMGX অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। যেমন দেখো ভাই আমরা যদি একটা এক্সাম্পল লিখি এভাবে CH3MgX, কল্পনা করো CH3MgX। তাহলে দেখো ভাই এই যে CH3 এখানে কি আছে কার্বন আছে, এবং দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে, মানে কার্বনের সাথে আমাদের কি আছে বলতো ভাইয়া ধাতু আছে। তাহলে ভাইয়া যদি কখনো কার্বনের সাথে ধাতু থাকে, কল্পনা করো কার্বনের সাথে কি থাকে ভাইয়া বলতো ধাতু থাকে, সেটাকে আমরা কি বলি অর্গানোমেটালিক যৌগ, অর্গানোমেটালিক কম্পাউন্ড। এবং এই অর্গানোমেটালিক কম্পাউন্ড এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া বলতো, এটা আমরা এক ধরনের নিউক্লিওফাইল। তার মানে গিগনাট বিকারক বা তোমরা গিনাট বিকারক যেটাই পড়েছো না কেন সেটা হচ্ছে গিয়ে আমাদের এক ধরনের কি বলতো ভাইয়া নিউক্লিওফাইল। তাহলে গিগনাট বিকারক বা গিনাট বিকারক আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এক ধরনের কি বলতো ভাইয়া নিউক্লিওফাইল। এখন দেখো আমরা আরেকটা রিয়েজেন্ট আছে, সেটার নাম হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্ট। কল্পনা করো সেটার নাম হচ্ছে কি বললাম ভাইয়া বলতো ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্ট। এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ প্রশ্ন আসতে পারে। ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক
কল্পনা করো আমরা নিউক্লিওফাইলের এক্সাম্পল পড়ছি অর্গানো মেটালিক যৌগ মানে কার্বন প্লাস ধাতু, একটা পড়েছে গিগনাট বিকারক, আর একটা হচ্ছে আমাদের ভাইয়া ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক। কল্পনা করো কি বিকারক বললাম বলতো? ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক। তাহলে কি বললাম ভাইয়া বলতো? ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক। হোয়াট ইজ ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক? কল্পনা করো ফ্র্যাঙ্কল্যান্ড বিকারকটা আসলে আমাদের কি? আচ্ছা আমি কমেন্টসগুলো পড়তেছি। অল ওকে ব্রাদার, নো নেট ডিস্টার্ব। আচ্ছা দেখো ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক, কল্পনা করো ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক, লিখে নাও ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক। সেটা হচ্ছে কি আমাদের R2ZN। R2ZN এই ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক পৃথিবীতে যারা আছে আমরা তাদেরকে কি বলবো ভাইয়া? নিউক্লিওফাইল। ভাইয়া একটি এক্সাম্পল দেন। এক্সাম্পলটা হচ্ছে আমাদের ভাইয়া C2H5, এখানে যদি 2 থাকে আর এখানে কি থাকে? ZN থাকে। C2H5 2ZN এই ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক, এটা হচ্ছে কি আমাদের এক ধরনের কি বলতো? নিউক্লিওফাইল। আর একটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে আমাদের গিলমানস রিয়েজেন্ট। এই কোশ্চেনটা অনেক আগে আমাদের কুয়েটে আসছিল, গিলমানস রিয়েজেন্ট। কল্পনা করো বলছিল নিচের কোনটি গিলমানস রিয়েজেন্ট? অনেক স্টুডেন্ট বলেছিল ভাই এই প্রশ্নটা সিলেবাসের বাইরে থেকে এসেছে। আসলে সিলেবাসের বাইরে থেকে আসে নাই। তুমি যদি নিউক্লিওফাইলের শ্রেণী বিভাগটা ভালো করে পড়তা তাহলে কোশ্চেনটা তোমার সিলেবাসের মধ্য থেকেই থাকতো। দেখো গিলমানস রিয়েজেন্ট, গিলমানস রিয়েজেন্টটা কি ভাই? দেখো গিলমানস রিয়েজেন্ট কল্পনা করো আরবর্ন, আমি কি বললাম দেখো আরবর্ন এলআই। দেখো আরটা আমাদের কি অ্যালকাইল গ্রুপ এবং এর সাথে আমাদের কি আছে? এলআই আছে। অ্যালকাইলের সাথে ধাতু আছে। বা আমরা একটা এক্সাম্পল লিখলাম দেখো C2H5Li, C2H5Li, এটাকে আমরা গিলমানস রিয়েজেন্ট নামে ডাকি। অ্যালকাইলের সাথে একটা ধাতু যুক্ত থাকে, বাট এই রিয়েজেন্ট আর একটু বড়। অনেকে আবার এটাকে এইভাবেও লেখে R2CuLi। তুমি দুইভাবে এক্সপ্রেশনটা করতে পারো, বাট এটাকে বলে কি ভাই? গিলমানস রিয়েজেন্ট। তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড, কার্বন প্লাস ধাতু। দেখো ভাই ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক, গিগনাট বিকারক, গিলমানস বিকারক সবগুলো হচ্ছে আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে কার্বন প্লাস ধাতু, মানে এগুলো হচ্ছে কি আমাদের নিউক্লিওফাইল। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? যদি বুঝে থাকো ভাই কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাও। সবাই কি কথা বুঝতে পারছো? সবাই কি কথা বুঝতে পারছো? একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া কথা কি বুঝতে পারছো? যে অর্গানোমেটালিক কম্পাউন্ড কারা, মানে কারা আমাদের নিউক্লিওফাইলের মতো আচরণ করবে, কারা আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড, বলো সবাই কি বুঝতে পেরেছো? ওকে ফাইন। এখন দেখো ভাইয়া আমাদের লাস্ট এক্সাম্পলটা হচ্ছে পাই ইলেকট্রন রিচ কম্পাউন্ড, মানে যেখানে পাই ইলেকট্রন আছে, যেখানে কি আছে বলো তো? পাই ইলেকট্রন আছে। দেখো এক্সাম্পলগুলো ফলো করো। কার্বন এবং কার্বন দ্বিবন্ধন যেখানে থাকে মানে অ্যালকিন, কার্বন এবং কার্বনের মাঝে যেখানে কি বলতো? দ্বিবন্ধন থাকে মানে হচ্ছে কি আমাদের কি বলতো? অ্যালকিন। কার্বন এবং কার্বনের মাঝখানে যেখানে ত্রিবন্ধন থাকে মানে হচ্ছে কি আমাদের অ্যালকাইন। একজন কমেন্ট করেছে শাকিল মাহমুদ কি যা দুষ্ট ওরে আল্লাহ। আচ্ছা তো যাই হোক, দেখো কার্বন এবং কার্বনের মাঝখানে যেখানে ত্রিবন্ধন থাকে এবং কল্পনা করো যেখানে আমাদের বেনজিন থাকে, এই যে দেখো বেনজিন, তার মানে অ্যালকিন হচ্ছে কি আমাদের এক ধরনের কি বলতো? নিউক্লিওফাইল। অ্যালকাইন হচ্ছে আমাদের এক ধরনের কি বলতো? নিউক্লিওফাইল। বেনজিন হচ্ছে আমাদের এক ধরনের কি বলতো ভাইয়া? নিউক্লিওফাইল। তার মানে দেখো পাই ইলেকট্রন যে যৌগের মধ্যে আছে মানে পাই বন্ধন যতগুলো যৌগের মধ্যে থাকে আমরা সেগুলোকে কি বলে ডাকবো বলতো ভাইয়া? নিউক্লিওফাইল বলে ডাকবো। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো ভাইয়া আমরা আসলে যে দুই প্রকার পড়েছিলাম, দুই প্রকার, এই প্রকার, এহেন প্রকার, তেন প্রকার, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে কি ভাই আমরা আসলে আজকে আমাদের বেসিক টেবিলটা দেখার চেষ্টা করলাম। তোমরা যদি বলো ভাই রেফারেন্স কি, আমরা ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি বাহাল অ্যান্ড বাহাসারের বই থেকে পড়াচ্ছি টপিকগুলো, মানে এখানে আমরা এই বইগুলোতে পাবো, আমরা ইন্ডিয়ান বইগুলোতে পাবো। তো যাই হোক দেখো অনেক আগে আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড, এখান থেকে আমাদের মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আমাদের আইআইটিতে একটা প্রশ্ন আসছিল। আইআইটি তোমরা সবাই জানো আইআইটিতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমাদের বুয়েটে হুবহু রিপিট করে অনেক সময়তে। আইআইটিতে একটা প্রশ্ন দিল যে নিচের কোনটি নিউক্লিওফাইল। কি বললো বলতো? আইআইটিটা আমাদের ইন্ডিয়ান একটা বোর্ডের পরীক্ষা ছিল, দেখো ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের নিচের কোনটি কি বলেছিল? নিউক্লিওফাইল। নিচের কোনটি নিউক্লিওফাইল? কল্পনা করো সেখানে উত্তরটি ছিল আমাদের ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্ট। অপশন এইভাবে বলা ছিল C2H5
C2H5Zn। কল্পনা করো C2H5Zn মানে নিচের কোনটি নিউক্লিওফাইল, মানে সেখানে আমাদের উত্তরটি ছিল গিলমানস রিয়েজেন্ট না, সেটা উত্তর ছিল ফ্র্যাঙ্কল্যান্ড বিকারক, মানে C2H5Zn। দেখো C2H5Zn। তো আইআইটিতে আসছে, আমাদের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিংগুলোতে আসতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আসতে পারে। সো বি কেয়ারফুল এবং ভালো করে এটা পড়ো। দেখো আজকে আমি তোমাদেরকে যে কথা বলবো, আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে R2CuLi কিভাবে হলো, এটা আসলে ভাই একটা তুরাইবা ইসলাম প্রশ্ন করেছে, তাইরুবে ইসলাম। আসলে ভাই এটা হচ্ছে আমাদের একটা সায়েন্টিস্টদের, যিনি গিলমান্স যার নাম ছিল, উনি আসলে রিয়েজেন্ট ইউজ, মানে ওনার ইনভেন্টেড একটা রিয়েজেন্ট এইটা। তো আই ডোন্ট নো এটা কীভাবে হলো, বাট স্ট্রাকচার যেটা দেওয়া আছে এখানে RLi ইউজ করে অনেক জায়গাতে, আর অনেকে R2CuLi ইউজ করে। আচ্ছা এখন ভালো করে খেয়াল করো, আমরা আজকে রিয়াকশন মেকানিজম পড়তে চেয়েছিলাম, এবং দেখো এই রিয়াকশন মেকানিজমের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম যেটা ছিল ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, আমরা এই দুটোকে শেষ করে ফেলেছি। এখন দেখো ভাইয়া, আমরা যে জায়গাটাতে যাব একটু ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে যে বিক্রিয়াটা শুরু করব, আমরা আজকে অপসারণ বিক্রিয়া দিয়ে শুরু করব। কল্পনা করো ভাইয়া, আমরা আজকে অপসারণ বিক্রিয়া দিয়ে শুরু করব। দেখো সত্য একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে কেমিস্ট্রি সাবজেক্টে এক্সেপশন না, তুমি যদি ডেপথ কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো তোমার জন্য এক্সেপশন কিছুই না, তোমাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। কিন্তু তুমি যদি শর্টকাটের পিছনে ছুটো যে একটি সূত্র দিয়ে এই সমস্ত প্রশ্নের সমাধান, আসলে কেমিস্ট্রি এরকম কোনো সাবজেক্ট না, তোমাকে বেসিকটাকে ক্লিয়ার করে পড়তে হবে। তুমি যত বেশি বেসিক ক্লিয়ার করে পড়বা তোমার জন্য তত বেশি ভালো হবে ভাইয়া। তো এখন দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি তোমাদেরকে যে কথাটা বলি, আমরা আজকে পড়বো অপসারণ বিক্রিয়া। তুমি যদি ভাইয়া আমাদের কেমিস্ট্রিতে 4 ধরনের বিক্রিয়া আছে, সংযোজন, প্রতিস্থাপন, সমানুকরণ এবং অপসারণ। আমাদের টোটাল যে 4 রকম রিয়াকশন আছে, তুমি যদি এই 4টা রিয়াকশন মেকানিজম ভালো করে বুঝতে পারো, তাহলে অ্যাবভ 80% রিয়াকশন তুমি কেমিস্ট্রির পারবা, তোমার কোনো টপিক আলাদা করে পড়তে হবে না। কিন্তু ভাই সত্য কথাটা হচ্ছে গিয়ে, আমাদের একটা ক্লাসে, এই 1 ঘন্টা 10 মিনিটের ক্লাসে 4টা রিয়াকশন মেকানিজম পড়ানোটা ছো টাফ। সো আমি আজকে তোমাদেরকে অপসারণ বিক্রিয়াটা ভালো করে পড়াবো, এবং এই অপসারণ বিক্রিয়া থেকে আমি বিশ্বাস করি তোমাদের বইয়ের অ্যাবভ 25% রিয়াকশন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখো, তোমাদের যদি আগ্রহ থাকে বাকি রিয়াকশন মেকানিজমগুলো তোমরা পড়বা, তো সেটা আমরা পরবর্তীতে সময় সাপেক্ষে চেষ্টা করে দেখব, সেটা ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপরে। তো এখন সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, আমরা অপসারণ বিক্রিয়াটা শুরু করেছি। অপসারণ বিক্রিয়া যেটাকে আমরা বলি ইংরেজিতে ইলিমিনেশন রিয়াকশন। মনে করো এখানে কার্বনের সাথে কি আছে, এ বলে একটা কম্পোনেন্ট যুক্ত আছে, এখানে কার্বনের সাথে বি যুক্ত আছে। আমি এখানে ভাই বিকারক ব্যবহার করেছি। আমরা আগে সহজ থেকে কঠিনের দিকে ধীরে ধীরে চলে যাব, এবং আমরা সম্পূর্ণ বেসিকটাকে ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকেই তোমাকে যদি বলে যে ভাই বিক্রিয়ার শর্টকাট তুমি পড়তে পারো, শর্টকাট করতে পারো ভাই, অ্যাডমিশনে অর্গানিক এখন কিভাবে পড়বো একটু পরামর্শ দেন। তোমাকে একটা কথাই বলবো, তোমাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে ভাইয়া। তুমি শর্টকাটের পিছনে না ছুটে বেসিকের পিছনে ছুটো, তুমি অ্যাডমিশনের অর্গানিক ভালো করে বুঝতে পারবা। ওকে, আমি একটু অপসারণ বিক্রিয়াটা শেষ করি, এরপর তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো দিব। দেখো ভাইয়া, কার্বনের সাথে যুক্ত আছে এ, কার্বনের সাথে যুক্ত আছে কি ভাইয়া বলো তো বি। এখন কল্পনা করো যদি এখান থেকে এ এবং বি একসাথে অপসারিত হয়ে যায়, তাহলে দেখো এখানে কি হয়েছে, কার্বন এবং কার্বন দ্বিবন্ধন তৈরি হয়েছে, এবং এ বি এখান থেকে একসাথে বের হয়ে গেছে। মানে এ বি এর সাথে রিলেশন করে পালিয়ে নিয়ে চলে গেছে। এটা ছিল তখন 2 বাড়ির মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মানে এ তার পাশের বাসার ছেলে বি এর সাথে রিলেশন করে বিকে বলেছে চলো বি আমরা 2জন মিলে পালিয়ে যাই। আর কি হয়েছে, এই বাড়ি এবং এই বাড়ির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে মাঝখানে একটা মারামারি, যে দ্বিবন্ধন। তার মানে দেখো একক বন্ধনটা আমার দ্বিবন্ধনে রূপান্তরিত হয়েছে। তাহলে ভাইয়া বলে এখানে ছিল কি বলতো, একক বন্ধন। এই একক বন্ধনটা আমাদের দ্বিবন্ধনে রূপান্তরিত হয়েছে। তার মানে অপসারণ বিক্রিয়াতে সম্পৃক্ত কনভার্ট হবে কিসে ভাইয়া বলতো, অসম্পৃক্ততে। দেখো
এই বিক্রিয়াটাকে আমরা অনেক সময় বলি আলফা বিটা অপসারণ বিক্রিয়া। কল্পনা করো আলফা বিটা অপসারণ বিক্রিয়া। আমাদের পাঠ্য বইয়ে যে বিক্রিয়াগুলোর কথা বলা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে গিয়ে ভাই আমাদের আলফা বিটা অপসারণ বিক্রিয়া। সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা এটাকে বলতে চাই কি দেখো আলফা বিটা অপসারণ বিক্রিয়া। তো বিকারক হচ্ছে গিয়ে আমাদের আলফা বিটা অপসারণ বিক্রিয়া, এটা আমাদের ম্যাক্সিমাম পাঠ্য বইয়ের মধ্যে আলোচনা করা আছে। বা আলফা কার্বন কি, যে কার্বনে কার্যকরী মূলক যুক্ত থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের আলফা কার্বন, এবং তার পাশের কার্বনটা হচ্ছে গিয়ে আমাদের বেটা কার্বন। কল্পনা করো দেখো কার্বন এবং কার্বন এখানে যুক্ত আছে কি এক্স, এক্স ফর হচ্ছে কি আমাদের হ্যালোজেন, এবং এখানে মনে করো কার্বনের সাথে যুক্ত আছে কি আমাদের হাইড্রোজেন। দেখো ভাই এখানে হ্যালোজেন আছে, আমরা এই কার্বনটাকে বলি আলফা কার্বন, এবং এই কার্বনের পাশের কার্বনটা হচ্ছে কি আমাদের বেটা কার্বন। তাহলে ভাইয়া দেখো এই কার্বনটা হচ্ছে কি আমাদের আলফা কার্বন, এবং এই পাশের কার্বনটা হচ্ছে কি আমাদের বেটা কার্বন। তাহলে দেখো এই যে আলফা বিটা অপসারণ, আলফা কার্বন থেকে হ্যালোজেনকে নিচ্ছে, বেটা কার্বন থেকে হাইড্রোজেনকে নিচ্ছে, এই জন্য অপসারণ বিক্রিয়াটাকে অনেকে বলে আলফা বিটা অপসারণ। এখন দেখো ভাইয়া আমরা এখানে যে কাজটা করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো একটু কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো, তাহলে আমরা এটাকে আলফা বিটা অপসারণ করতে পারি এইভাবে, আলফা বিটা অপসারণ এইভাবে বলতে পারি। যদি আমরা একটু এক্সেপশন একটা কথা মনে রাখি, যদি কখনো ভাইয়া আলফা গামা অপসারণ হয়, কখনো যদি ভাইয়া আলফা গামা অপসারণ হয়, হোয়াট ইজ আলফা গামা অপসারণ? এই বিষয়টা আসলে কি ভাইয়া? আলফা গামা অপসারণ এটা আমাদের জন্য একটু টাফ একটা সিচুয়েশন। ভাইয়া আলফা গামা অপসারণ বিক্রিয়াটা আবার কি ধরনের, যেটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে বলা নাই, আলফা গামা অপসারণ। বাট এখান থেকে আমাদের ইঞ্জিনিয়ারিংগুলোতে প্রশ্ন আসে, আমাদের ইঞ্জিনিয়ারিং যেগুলো তোমাদের যেখানে মেইন স্বপ্ন বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে তোমরা চান্স পাবা, বাট এই আলফা গামা অপসারণ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে প্রশ্ন আসে, এবং আমাদের বাচ্চাগুলো একটা কথা বলে ভাই সিলেবাসের বাইরে থেকে প্রশ্নটা হয়েছে। দেখো ভাইয়া আলফা বিটা অপসারণ যখন হয় তখন আমাদের যে প্রোডাক্টটা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালকিন। কি তৈরি হয় বলো তো? অ্যালকিন। তাহলে কার্যকরী মূলক এটা হচ্ছে গিয়ে আমাদের আলফা কার্বনের পাশেরটা হচ্ছে গিয়ে আমাদের বেটা কার্বন। তাহলে আলফা বিটা অপসারণ হলে আমাদের তৈরি হবে অ্যালকিন। এখন কল্পনা করো যদি আলফা গামা অপসারণ হয়, হোয়াট ইজ গামা? ও কল্পনা করি অনেকক্ষণ ধরে পড়তেছি, সবাই অনেক বিরক্ত করার জন্য এক্সট্রিমলি সরি ভাইয়া। কমেন্টস পড়ছেন বলে সবাই বেশি বেশি করে কমেন্ট করছি, ওকে সমস্যা নাই ভাইয়া। তোমাদের কমেন্ট যদি না পড়ি, অপারেন্ট রিঅ্যাকশন কেন বলা হয়, আলফা বিটা অপসারণ বিক্রিয়া কেন বলা হয়, এই যে ব্যাখ্যা দিয়ে দিলাম। কার্যকরী মূলক আলফার পাশের কার্বনটা বেটা, সো এটাকে কি বলবো? আলফা বিটা অপসারণ। তোমাদের কমেন্ট, তোমাদের প্রশ্নগুলোই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। আমি একটা জিনিস মনে করি, আসলে আমার শিক্ষক কারা জানো? আমার শিক্ষক তোমরা স্ক্রিনের সামনে যারা বসে আছো, তোমরাই আমার শিক্ষক। কারণ তোমাদের পড়াতে গিয়ে আমরা প্রতিনিয়ত পড়তে বাধ্য হই, তোমাদের শিখাতে গিয়ে আমরা নিত্য নৈমিত্তিক বিষয়গুলো প্রতিনিয়ত শিখি। আমরা তোমাদের জন্যই নিরন্তর পথ চলি। সো তোমরা আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আমি তোমাদেরকে স্যালুট করি, আমার প্রত্যেকটি স্টুডেন্টকে আমি মন থেকে ভালোবাসি এবং তাদেরকে আমি স্যালুট করি, কারণ তোমরাই আমাদের প্রকৃত শিক্ষক। কারণ তোমাদেরকে পড়াতে গিয়ে আমরা নতুন নতুন বিষয় পড়ি, নতুন নতুন বিষয়গুলোকে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আলফা গামা, হোয়াট ইজ আলফা গামা? এখানে কার্বন, এখানে যুক্ত আছে এ, এখানে কার্বন যুক্ত আছে বি। এখন দেখো ভাইয়া কি হয়েছে, ঘটনা কি ঘটেছে? মনে করো এই কার্বনটাকে আমি বললাম হচ্ছে কি আমাদের আলফা কার্বনের পাশের কার্বনটিকে বলা হচ্ছে বেটা কার্বন, এবং তার পাশের কার্বনটিকে বলা হয় গামা। তাহলে আলফা কার্বনের পাশের কার্বন, একজন বলেছে ভাইয়া নেক্সটে আপনার ক্লাস পাবো, নেক্সট আপনি কবে ক্লাস নেবেন, নেক্সট আপনি কবে? ইনশাল্লাহ ভাইয়া, তোমাদের অর্গানিকের যত প্রবলেম আছে আমি আমার জায়গা থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। বাকি কিছু আল্লাহ ভরসা, যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি এই ধরনীতে থাকি, তোমাদের মাঝে থাকি, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। দেখো ভাইয়া এক্সেপশনটা একটু পড়ে নাও, কারণ আমাদের এটা পরীক্ষাতে কাজে লাগবে।
দেখো ভাইয়া, কার্যকরী মূলক এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, আলফা কার্বনের পাশেরটা হচ্ছে কি আমাদের বেটা কার্বন, এবং বেটা কার্বনের পাশেরটা হচ্ছে আমাদের গামা কার্বন। দেখো, আলফা কার্বন থেকে বি কে চুরি করেছে, এবার গামা কার্বন থেকে কাকে চুরি করেছে? এ কে। তাহলে দেখো, আলফা গামা অপসারণ হচ্ছে, আলফা কার্বন থেকে বি কে নিয়েছে এবং গামা কার্বন থেকে কাকে নিয়েছে? দেখো, এ কে নিয়েছে গামা কার্বন থেকে। তাহলে হচ্ছে কি আলফা গামা অপসারণ, আলফা গামা অপসারণ। এই দুই জায়গা থেকে যখন অপসারিত হয়েছে তখন দেখো এই যে কার্বন ছিল, এই কার্বন ছিল, এই দুইটা কার্বনের মাঝে একটা বন্ড তৈরি হয়েছে, যেখানে তৈরি হয়েছে কি দেখো সাইক্লিক অ্যালকেন। কি তৈরি হয়েছে বলো তো? সাইক্লিক অ্যালকেন। এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখো। যদি অপসারণ বিক্রিয়ায় কখনো আলফা গামা অপসারণ হয়, যদি কখনো আলফা গামা অপসারণ হয়, যদি কখনো আলফা গামা অপসারণ হয়, তখন আমাদের তৈরি হবে সাইক্লিক অ্যালকেন। কি তৈরি হবে ভাই বলো তো? সাইক্লিক অ্যালকেন। যদি আমাদের আলফা বিটা অপসারণ হয়, তখন আমাদের তৈরি হবে কি বলতো? অ্যালকিন। দিস ইজ এক্সেপশনাল কেস। ওকে ওকে ওকে। এখন দেখো আমরা একটু গতানুগতিক প্রসেস থেকে বাইরে বের হব। অপসারণ বিক্রিয়ার ইংরেজিটা কি? আমরা হেভি দুর্বল ইন ইংলিশ, আমরা বাঙালি, আমরা উই আর ভেরি দুর্বল ইন ইংলিশ, তাই কি না? আমরা ইংলিশে হেভি দুর্বল। আর ইংলিশে আমি ধরো আমাকে কেউ যদি ছোটোবেলাতে বলতো এই যে একটা ইংলিশ ট্রান্সলেশন করতো যে ড্রেন দিয়ে ময়লা ভেসে যাচ্ছে, আমি এইভাবে ট্রান্সলেশন করতাম সাম ময়লা ইজ ভাসিং অন দ্য ড্রেন। তো এটা আমার একটা কমন প্রপার্টি ছিল, আই এম ভেরি দুর্বল ইন ইংলিশ। তো এখন কল্পনা করো, তো অপসারণ বিক্রিয়া যেটাকে আমরা বলি ভাই ইলিমিনেশন রিয়াকশন, তো সেটাকে আমরা কি বলি? ই ফর ইলিমিনেশন, বা যেটাকে আমরা বলতে পারি ভাইয়া অপসারণ। এখন কল্পনা করো ভাইয়া, এই যে অপসারণ এই বিক্রিয়াটাকে তোমাদের পাঠ্য বইয়ে একটা কথা বলা আছে ভাইয়া, অপসারণ বিক্রিয়া দুই ধরনের, একটাকে আমরা বলি E1 আর একটাকে বলি আমরা কি ভাইয়া বলো তো? E2, তাই কি না? এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো, আসলে এই কনসেপ্টও আমাদের রং কনসেপ্ট। আসলে অপসারণ বিক্রিয়া আমাদের E1 এবং E2 এই দুটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এই বাইরে গিয়েও চিন্তা করতে হবে। তাহলে কি কি ভাইয়া? অপসারণ বিক্রিয়া একটা হচ্ছে গিয়ে আমাদের E1, আর একটা হচ্ছে গিয়ে আমাদের E2, এবং আর একটা হচ্ছে গিয়ে ভাই আমাদের E1CB। E1CB মানে কনজুগেটেড বেস, কনজুগেট বেস। কল্পনা করো, তার আরেকটা হচ্ছে আমাদের কি? E1CB, E1 কনজুগেট বেস অপসারণ বিক্রিয়া। তাহলে বলো তো, আগে জানতাম আমরা অপসারণ বিক্রিয়া। আচ্ছা ভাইয়া, কবে থেকে ক্লাস শুরু করেছেন? ও ভাই বুঝেছি, থ্যাংক ইউ, ওকে ফাইন। ইংলিশ তো পারি না ভাই, ওই তোরা পারিস না, আমিও পারি না, দুজন আমরা সবাই সেম, মানে আমরা স্টুডেন্ট এবং শিক্ষক আমরা সবাইকে সেম। আমার সামনে যারা বসে আছো আমার প্রাণপ্রিয় ছাত্র, আমি ইংরেজি পারি না, তোমরাও পারো না, এটা তো একদম কি আমরা কমন। তো দেখো ভাইয়া, আজকে থেকে আমরা জানবো অপসারণ বিক্রিয়া। এই অপসারণ বিক্রিয়া হচ্ছে কি আগে থেকে জানতাম দুইটা, E1 এবং E2, বাট ভাইয়া আজকে থেকে আমরা জানবো অপসারণ বিক্রিয়া আমাদের তিনটা, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2, এবং আর একটা হচ্ছে কি আমাদের E1CB, CB ফর কনজুগেট বেস, কনজুগেট বেস। এখন দেখো ভাইয়া, E1CB মানে হচ্ছে কি আমাদের কনজুগেট বেস। এখন দেখো এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝতে পারবো কখন আমাদের E1 হচ্ছে, কখন আমাদের E2 হচ্ছে, কখন E1CB হচ্ছে? বা একটা জিনিস মনে রাখো, দেখো মনে করো এটা হচ্ছে কি আমাদের কার্বন, এটা হচ্ছে কি আমাদের কার্বন, এই কার্বনের সাথে যুক্ত আছে আমাদের X, এই কার্বনের সাথে যুক্ত আছে আমাদের হাইড্রোজেন। আমি প্রথমে তোমাদের বেসিক কনসেপ্টটা বলবো, যেটা দিয়ে তুমি খুব সহজে, যেটা দিয়ে তোমরা তোমাদের মধ্যে কমেন্ট চালাচ্ছ, নো প্রবলেম, তোমরা তোমাদের মধ্যে কথা বলো। দেখছি কে কোন প্রশ্ন করেছে। শাহিদুল রাজপুর দেখেছে, ওয়াও ভাই বুঝেছি। সুইতি ইফাত, কি নাম? তানিশা ভাইয়া, কবে থেকে ক্লাস শুরু করেছেন? শুকুর আলহামদুলিল্লাহ, এই যে মাত্র ক্লাস শুরু করেছি। সুমাইয়া আফরিন, সুরাইয়া আক্তার লুপা, ওমা বেস্টু তুমি, আচ্ছা তোমরা খুব বেস্ট ফ্রেন্ড। আচ্ছা শিশু বাচ্চা, তোমরা তোমাদের মধ্যে কনভারসেশনটা বন্ধ করো, ওকে? ওরে বাপরে, রিয়াদ একটা বড় লাভ দিয়েছে। লাভ দিলে তো মনে করো হার্টের মধ্যে একটু শব্দ হওয়া শুরু হয়। এত বড় লাভ সহ্য করার ক্ষমতা আমার নাই বাবা। লাল কালারের লাভ, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করো, কার্বনের সাথে এখানে হাইড্রোজেন আছে, এখানে কার্বনের সাথে হ্যালোজেন আছে, ওকে? যখন আমাদের E1 মেকানিজম হবে, কোন মেকানিজম হবে? E1 মেকানিজম।
এই কনসেপ্টটুকু মনে রাখো, বিক্রিয়া করলে এমনি সহজে করতে পারবা। ইওয়ান মেকানিজম, প্রথমে আমাদের হ্যালোজেন অপসারিত হবে এক্স মাইনাস, তাহলে প্রথম ধাপে অপসারিত হবে কি এক্স মাইনাস। তাহলে প্রথম ধাপে যখন আমাদের এক্স মাইনাস অপসারিত হবে তখন কার্বনের মাথার উপর একটি পজিটিভ চার্জ তৈরি হবে, মানে হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হবে। কি তৈরি হবে? কার্বোক্যাটায়ন। তাহলে দেখো প্রথম ধাপে ইওয়ান মেকানিজমে হ্যালোজেন অপসারিত হবে, হ্যালোজেন অপসারিত হয়ে আমাদের তৈরি হবে কি বলতো ভাইয়া? কার্বোক্যাটায়ন। এবার কল্পনা করো দ্বিতীয় ধাপে এখান থেকে আমাদের সেকেন্ড স্টেপে, ফার্স্ট স্টেপে আমাদের হ্যালোজেন অপসারিত হবে এবং সেকেন্ড স্টেজ যেটা কল্পনা করো, সেকেন্ড স্টেজ যেটা, সেখান থেকে আমাদের এইচ প্লাস মানে হাইড্রোজেন প্লাস অপসারিত হবে এবং কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে ইওয়ান, কল্পনা করো ইওয়ানে প্রথমে কি হবে বলতো ভাইয়া? কার্বোক্যাটায়ন। তাহলে ইওয়ানে আমাদের প্রথম স্টেপে তৈরি হবে কি ভাইয়া বলতো? কার্বোক্যাটায়ন তৈরি হবে কি কোন ধাপে বলতো? প্রথম ধাপে। এবং দেখো অ্যালকিন তৈরি হবে কোন ধাপে বলতো ভাই? আমাদের দ্বিতীয় ধাপে। তাহলে অ্যালকিন তৈরি হবে কোন ধাপে? দ্বিতীয় ধাপে। তাহলে এখন বলতো ভাইয়া আমাদের ইওয়ান বিক্রিয়া কয়টি ধাপে ঘটতেছে? 2টি ধাপে। ভাইয়া প্রথম ধাপে কি তৈরি হবে? কার্বোক্যাটায়ন। পরের ধাপে কি তৈরি হবে ভাইয়া? অ্যালকিন। এবার আমাদের এবার আমাদের কি বলতো? E2। শিশু বাচ্চারা তোমরা সবাই লাভ রিঅ্যাক্ট দিছো, তোমাদের লাভে আমি খুশি হয়ে গেছি। E2 কি? E2 কোনো অপেক্ষাই করবে না, প্রথম ধাপে হ্যালোজেন, প্রথম ধাপে হাইড্রোজেনকে খেয়ে নিয়ে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে ইওয়ান প্রথম ধাপে হ্যালোজেনকে নিয়ে গেছে, পরের ধাপে হাইড্রোজেনকে নিয়ে গেছে। প্রথম ধাপে হ্যালোজেনকে নিয়ে গেছে, পরের ধাপে হাইড্রোজেনকে নিয়ে গেছে। বাট E2 কোনো অপেক্ষা করবে না, প্রথম ধাপেই হাইড্রোজেন এবং হ্যালোজেনকে নিয়ে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন ঘটাই দিয়েছে। ভাই E1CB, দেখো ভাই কার্বন এবং কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হ্যালোজেন। E1CB প্রথমে হাইড্রোজেন অপসারিত হবে, কি অপসারিত হবে? H প্লাস অপসারিত হবে। H প্লাস অপসারিত যদি হয় তাহলে যে ঘটনাটা ঘটবে, কার্বনায়ন তৈরি হবে। কার্বনে কি হবে? অ্যানায়ন তৈরি হবে। দেখো E1-এ তৈরি হয়েছে কার্বোক্যাটায়ন, E1CB কনজুগেট বেস, এখানে তৈরি হবে কার্বনায়ন। পরের ধাপে এখান থেকে হ্যালোজেন অপসারিত হবে, কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন তৈরি হবে। এর ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। এখান থেকে একটি প্রশ্ন হবে, এখান থেকে একটি কোশ্চেন হবে পরীক্ষা। দেখো ভালো করে খেয়াল করো, অপসারণ কি বলতো? E1 E2 E1CB, E1 E2 E1CB। E1 রিঅ্যাকশন প্রথম ধাপে কার্বোক্যাটায়ন, পরে অ্যালকিন। E2 একবারে হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারিত হয়ে কার্বন কার্বন দ্বিবন্ধন। E1CB প্রথম ধাপে H প্লাস অপসারিত হয়ে কার্বনায়ন তৈরি হবে, পরে হ্যালোজেন অপসারিত হয়ে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন তৈরি হবে। ওকে বাচ্চারা, ভাই একটু ডিটেলসে বলেন। হ্যাঁ, তোমাদেরকে ডিটেলসে বলার জন্য তো ওয়েট করতেছি। এই বাচ্চারা তোমরা এত মজা নোংরা করতেছো কেন? নিজেদের মধ্যে প্রচুর কমেন্ট দেখা করছে। দেখ ভাইয়াও পড়লো। ও সুমাইয়া আফরিন, হ্যাঁ পড়ে খুব ভালো লাগছে। শিশু বাচ্চা, তোমার কমেন্টস খুব সুন্দর করে পড়েছি। এই যে তুমি সুন্দর একটি হাসির ইমোজি দিয়েছো, সেটাও আমি পড়েছি। ভাই আবার কি দেবো? ভাই কেমিস্ট্রি এর স্টুডেন্টরা নাকি রিলেশন ভালো বুঝে, আসলে কি সত্যি? আসলে হোয়াট ইজ রিলেশন, আমি রিলেশন মানে কিছু বুঝি না। আমি নিজে আই ডোন্ট নো হোয়াট ইজ রিলেশন, আমি জানি না। এখন তুমি আমার চেয়ে ভালো বুঝতে পারো। সো এখন দেখো আমরা E1-কে একটু ইলাবোরেট করার চেষ্টা করি। কাকে বলো তো? E1। বাচ্চারা খেয়াল করো, আমরা কাকে ইলাবোরেট করার চেষ্টা করব? E1-কে। তাহলে এখন প্রশ্ন হলো ভাইয়া E1টা প্লিজ আরেকবার বোঝান। আমি তো E1 এখনো শুরুই করি নাই। S1 এর আজকে আমি অপশন পড়াচ্ছি, E1 এবং E2, SN1 SN2 নেক্সট ক্লাসে পড়াই E1। তো দেখো E1-এ প্রথমে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো দেখো E1 মেকানিজমটা কি? দেখো R বন্ড CH, বন্ড হচ্ছে কি আমাদের CH3, এখানে আমাদের আছে কি হ্যালোজেন। কল্পনা করো। তো E1-এ আমরা কি জানি বলতো? E1 আমাদের ঘটবে কয়টা ধাপে? 2 ধাপে ঘটবে। তাহলে E1 রিঅ্যাকশন যেটা, সেই E1 রিঅ্যাকশন আমাদের ঘটে হচ্ছে 2 ধাপে। তো বলো প্রথম ধাপে কি ঘটবে? কল্পনা করো, প্রথম ধাপে এখান থেকে কি হবে? হ্যালোজেন অপসারিত হবে। প্রথম ধাপে আমাদের কি হবে? দেখো হ্যালোজেন মানে X এখান থেকে চলে যাবে।
তাহলে দেখো এই কার্বন থেকে যদি আমাদের এক্স চলে যায়, হ্যালোজেন তার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পর এখানে কি হচ্ছে, আর বন্ড সিএইচ বন্ড হচ্ছে গিয়ে CH3। তাহলে CH মাথার উপরে কোন চার্জ হচ্ছে, দেখো পজিটিভ চার্জ। তাহলে প্রথম ধাপে হ্যালোজেন অপসারিত হচ্ছে, কার্বনের মাথার উপরে কোন চার্জ বলতো, পজিটিভ চার্জ। দ্যাট মিনস এখানে আমাদের কি তৈরি হয়েছে, কার্বনের মাথার উপর পজিটিভ চার্জ, যেটাকে আমরা কি বলি ভাই বলতো, কার্বোক্যাটায়ন। তাহলে কার্বনের মাথার উপর পজিটিভ চার্জ, তাহলে সেটাকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন। এখন দেখো সেকেন্ড স্টেপে কি ঘটবে, আর বন্ড CH মাথার উপর কি বলতো, প্লাস। এখানে দেখো CH2 আর একটা কি আছে, হাইড্রোজেন। তাহলে এটা কার্যকরী মূলক, এটাকে আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের কি বেটা কার্বন। তাহলে এটাকে আমরা কি বলি, আলফা বেটা অপসারণ। আলফা কার্বন থেকে হ্যালোজেন নেয়, আর বেটা কার্বন থেকে কাকে নিবে, হাইড্রোজেনকে নিবে। তো এখন দেখো আমরা বলেছিলাম এখানে আমাদের কি ব্যবহার করতে হয়, বিকারক। তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হয় বলতো ভাইয়া, বিকারক। তো দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিকারক হিসাবে আমরা এখানে ব্যবহার করি ইওয়ানের ক্ষেত্রে দুর্বল ক্ষার। তো ইওয়ানের ক্ষেত্রে আমরা যে বিকারকটা ব্যবহার করি, ইওয়ানের ক্ষেত্রে দেখো ইওয়ানের ক্ষেত্রে আমরা যে বিকারকটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কি, দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার কি হতে পারে ভাই বলতো, CH3OH, মিথানল, ইথানল, প্রোপানল। তো আমরা ইওয়ানের ক্ষেত্রে বিকারক ব্যবহার করি কি, দুর্বল ক্ষার। এখন কল্পনা করো এই যে H+ আছে না, H+ কে মনে করো এই যে ক্ষার H+টাকে কি করবে, অ্যাটাক করবে। এই বেজ H+টাকে অ্যাটাক করবে, অ্যাটাক করার পর H+ কে বেজ এখান থেকে নিয়ে চলে যাবে। তো এখান থেকে নিয়ে চলে যাওয়ার পর কি হবে, দেখো আর বন্ড CH বন্ড কি হচ্ছে বলতো, CH2। দ্যাট মিনস আমাদের কি তৈরি হচ্ছে ভাই বলতো, অ্যালকিন। তাহলে আমাদের অ্যালকিন ইওয়ান অপসারণ দুই ধাপে ঘটে। ফার্স্ট স্টেপ, এখান থেকে আমাদের হ্যালোজেন অপসারিত হবে, আমাদের এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং কার্বোক্যাটায়ন এখানে দুর্বল ক্ষার কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে, এবং এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে গিয়ে কি তৈরি করবে, অ্যালকিন। তো এটা হচ্ছে আমাদের কোন মেকানিজম, ইওয়ান মেকানিজম। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইওয়ান মেকানিজম কি শেষ হয়ে গেছে? আমি সবার কমেন্টই পড়তেছি, না ভাইয়া ইওয়ান মেকানিজম আমাদের হইল না, শেষ। আচ্ছা এখন দেখো ইওয়ান কল্পনা করো, সব একটু কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড কি আছে, আমাদের 1 ডিগ্রি আছে, আমাদের 2 ডিগ্রি আছে, আমাদের 3 ডিগ্রি আছে। মানে কি, মানে হচ্ছে ভাইয়া CH3X, এটাকে আমরা বলি মিথাইল হ্যালাইড। এরপরে আমাদের কি আছে ভাইয়া বলতো, CH3CH বন্ড হচ্ছে গিয়ে CH3 বন্ড হচ্ছে গিয়ে আমাদের X। ওকে, এইভাবে না লিখে এইভাবে লিখি, CH2 বন্ড X। তাহলে দেখো এটা ছিল আমাদের মিথাইল হ্যালাইড, এটাকে আমরা বলি কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর একটা হচ্ছে কি দেখো CH3CH বন্ড হচ্ছে কি আমাদের CH3 বন্ড X, এটা আমরা বলি কয় ডিগ্রি, 2 ডিগ্রি। CH3C বন্ড CH3 বন্ড CH3, এখানে আমাদের কি আছে বলতো, X, এটা হচ্ছে আমাদের কয় ডিগ্রি, 3 ডিগ্রি। তো দেখো পরীক্ষাতে মাঝে মধ্যে, আচ্ছা সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিও কখন ইউজ করা হবে? অনির্বাণ রয় শুভ, সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিও এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় আমাদের E2 মেকানিজমের ক্ষেত্রে। E2 মেকানিজমের ক্ষেত্রে স্ট্রং বেস ইউজ করতে হয়, এবং E1-এর ক্ষেত্রে আমাদের উইক বেস ইউজ করতে হয়। আশা করি তুমি তোমার অ্যান্সারটি পেয়েছো। তো এখন দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড আছে আমাদের কি, মিথাইল হ্যালাইড 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো আমাদের E1 মেকানিজমের সক্রিয়তার ক্রম কি? পরীক্ষায় প্রশ্ন হয় MCQ-তে, নিচের কোন অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি E1 বিক্রিয়া দেয়? ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। E1 মেকানিজমের মাঝখানে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। E1 মেকানিজমের মাঝখানে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। দেখো সবচেয়ে অ্যালকোহল ইউজ হয় অপসারণ বিক্রিয়ায়, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড E2 মেকানিজম ইউজ করা হয়। E1 এ সবসময় দুর্বল ক্ষার, মিথানল, ইথানল এরকম দুর্বল ক্ষার। আমি বলেছি অ্যান্সারটা, E1 এ হচ্ছে আমাদের কেমন ক্ষার, দুর্বল ক্ষার, E2-তে আমাদের শক্তিশালী ক্ষার। দিস ইজ দ্য ডিফারেন্স। এখন দেখো E1 এ আমাদের কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন। দেখো যদি কখনো মিথাইল হ্যালাইড যায়, তাহলে এখন এখানে আমাদের কি হবে, মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে।
ইথাইল হ্যালাইড গেলে সেখানে আমাদের কি হবে CH3 CH2 ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা আমাদের প্রোপাইল হ্যালাইড যদি কখন যায় তখন আমাদের কি কার্বোক্যাটায়ন তৈরি হবে CH বন্ড CH3 প্রোপাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। যদি কখনো আমাদের দেখো এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে আইসোবিউটাইল যেটা আছে বা টারশিয়ারি বিউটাইল যদি কখনো যায় সেখানে আমাদের কয় ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। দেখো দেখো আমাদের অপসারণ বিক্রিয়ায় মাঝখানে কি তৈরি হয় কার্বোক্যাটায়ন। দেখো যে কার্বোক্যাটায়ন এটুকু তোমাদের সহজ করে বলি। দেখো যে অ্যালকাইল হ্যালাইড স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে এইভাবে লিখে নাও যে অ্যালকাইল হ্যালাইড যে অ্যালকাইল হ্যালাইড যে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড স্থায়ী যে অ্যালকাইল হ্যালাইড স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি করে কার্বোক্যাটায়ন তৈরি করে তার ইওয়ান সক্রিয়তা বেশি হয়। তার ইওয়ান সক্রিয়তা কি হয় বললাম রে বেশি হয়। আগে লাইনটা লেখো কি বলেছি যে অ্যালকাইল হ্যালাইড কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো কি বলেছি যে অ্যালকাইল হ্যালাইড স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি করে তার ইওয়ান সক্রিয়তা বেশি হয়। এখন আমাদের জানতে হবে মিথাইল হ্যালাইড আমাদের কি তৈরি করছে কার্বোক্যাটায়ন, ইথাইল হ্যালাইড কার্বোক্যাটায়ন, প্রোপাইল কার্বোক্যাটায়ন সবগুলো কার্বোক্যাটায়ন তৈরি করছে। তার মানে দেখো আমাদের অন্তর্বর্তী অবস্থাতে কি হচ্ছে দেখো এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, আমাদের এই কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, এখানে 3 ধরনের কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। আচ্ছা এখন প্রশ্নটা হলো এখান থেকে আমাদের একটা ব্যাখ্যামূলক কোশ্চেনও পরীক্ষাতে আসে। দেখো কোন কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী, কোন কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী 3 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি নাকি মিথাইল। দেখো এটা আমরা ব্যাখ্যা করব যদি খুব মানে প্রতিবাদী টিচার হয় সে বলবে এটা ডিপেন্ড করে হাইপার কনজুগেশন অ্যান্ড দেন হচ্ছে রেজোনেন্স অ্যান্ড দেন হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। তো দেখো আমরা হচ্ছে ফাঁকিবাজ বাচ্চা, আমরা ফাঁকিবাজ টিচার, আমরা ফাঁকিবাজ বাচ্চা, আমরা যে কথাটা বলবো আমরা ফাঁকিবাজ বাচ্চা, আমরা ফাঁকি দিয়ে কথাটা বলবো। আমরা যেটা বলবো যার আলফা কার্বনে যত বেশি হাইড্রোজেন থাকে সে তত বেশি স্থায়ী। সহজ কথাটা মনে রাখো আমাদের পরীক্ষাতে খুব সহজ হবে। যার আলফা কার্বনে যত বেশি হাইড্রোজেন থাকবে, যার আলফা কার্বনে যত বেশি হাইড্রোজেন থাকবে সে তত বেশি স্থায়ী হবে, সে তত বেশি স্থায়ী হবে। কল্পনা করো সে তত বেশি স্থায়ী হবে। যার আলফা কার্বনে যত বেশি হাইড্রোজেন থাকবে সে তত বেশি স্থায়ী হবে। দেখো মিথাইল এর কোনো আলফা কার্বনই নাই। দেখো কল্পনা করো আমরা হ্যালাইডগুলোকে ক্লিয়ার করে লিখি মিথাইল এর কোনো আলফা কার্বন নাই। এখন কল্পনা করো CH3 CH2 মাথার উপরে প্লাস, এটা হচ্ছে আমাদের কয় ডিগ্রি 1 ডিগ্রি। কার্যকরীমূলক পাশের কার্বনটা হচ্ছে কি আলফা কার্বন, কার্যকরীমূলকের পাশের কার্বনটা হচ্ছে কি আলফা কার্বন। তাহলে এখন কল্পনা করো এখানে আলফা কার্বন, এখানে আলফা হাইড্রোজেন কয়টা 3 আলফা হাইড্রোজেন। এবার কল্পনা করো এখানে কল্পনা করো CH3 এখানে কি আছে দেখো CH বন্ড হচ্ছে গিয়ে কি বলতো CH3 মাথার উপরে প্লাস, এটা কি আলফা কার্বন, এটা হচ্ছে কি আমাদের আলফা কার্বন, 3টা আর 3টা 6টা আলফা হাইড্রোজেন। কল্পনা করো এটা কল্পনা করো কার্বনের মাথার উপরে প্লাস, এখানে দেখো CH3 এখানে হচ্ছে CH3 এখানে CH3, তাহলে এখানে দেখো 3টা এখানে 3টা এখানে 3টা আলফা কার্বনের 9 আলফা হাইড্রোজেন, 9 আলফা হাইড্রোজেন। কি বলেছি যে আলফা কার্বনে যত বেশি হাইড্রোজেন থাকবে সে তত বেশি স্থায়ী হবে। মিথাইল কোনো আলফা হাইড্রোজেন নাই, 1 ডিগ্রি 3টা আলফা হাইড্রোজেন, 2 ডিগ্রি 6টা আলফা হাইড্রোজেন, 3 ডিগ্রি 9 আলফা হাইড্রোজেন। তাহলে বলো সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা? তোমরা বলবো ভাইয়া 3 ডিগ্রি, তারপর কোনটা 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে এখন দেখো কয় ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা জানি কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি।
আর মিথাইল হ্যালাইড তৈরি করে কি বলতো, মিথাইল হ্যালাইড তৈরি করে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কয় ডিগ্রি, 3 ডিগ্রি। এই জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি স্থায়ী। প্রথমে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর কি বলতো মিথাইল হ্যালাইড। তাহলে ইওয়ান মেকানিজমের সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর কি বলতো ভাইয়া আমাদের 1 ডিগ্রি। তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে প্রশ্নটা হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন ইওয়ানে বেশি সক্রিয়? অ্যান্সারটা হলো 3 ডিগ্রি কি করে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে। আমরা হাইপার কনজুগেশন থেকে জানি যার আলফা কার্বনে বেশি হাইড্রোজেন থাকবে সে তত বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে স্থায়ী, এই জন্য ইওয়ানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি কি বিক্রিয়া প্রদর্শন করে। তো দেখো এটা ছিল আমাদের একটা ডেপথ কনসেপ্ট। আমরা এখান থেকে যে বিষয়টি একটু ভালো করে খেয়াল করব, এই হাইপার কনজুগেশন দিয়ে আমরা যে বিষয়টা খেয়াল করব, দেখো ভাই আমরা একটা এক্সাম্পল খেয়াল করবো এখান থেকে CH3 CH2 বন্ড, CH2 বন্ড হচ্ছে কি আমাদের দেখো CH3, আমরা এখানে দিয়েছি কি দেখো একটা হ্যালোজেন। কল্পনা করো এখানে আমরা কি দিয়েছি ভাই বলতে, একটা হ্যালোজেন দিয়েছি। এখানে আমরা একটা কি দিয়েছি, হ্যালোজেন দিয়েছি। তাহলে এখন দেখো ভাইয়া এখানে আমরা প্রথমে ইউজ করছি কি দুর্বল ক্ষার। আমাদের বিকারকটা কেমন ক্ষার বলতো, দুর্বল ক্ষার। এখন কল্পনা করো যদি আমাদের এখান থেকে হ্যালোজেন অপসারিত হয়, কি অপসারিত হয়, হ্যালোজেন অপসারিত হয়। তাহলে এখান থেকে আমাদের হ্যালোজেন অপসারিত হয়েছে, CH2 CH মাথার উপরে আমাদের প্লাস, এবং দেখো এখানে আমাদের কি হয়েছে ভাই বলতো CH3। কল্পনা করো এখানে কি হয়েছে ভাই বলতো CH3। তাহলে এখানে আমাদের কি হয়েছে, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। এখন কল্পনা করো দেখো আমরা জানি এই কার্বন এটাকে আমাদের আলফা কার্বন, তো এখানে আমাদের এটা ছিল সেই আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের বেটা কার্বন, এটা হচ্ছে কি আমাদের বেটা কার্বন। কল্পনা করো আমাদের বেটা কার্বন কয়টা, এখানে দেখো 2টা, এটা আমাদের বেটা কার্বন, এটা হচ্ছে আমাদের বেটা কার্বন। কল্পনা করো এবার কোন কার্বন থেকে হাইড্রোজেন নিবে সেটা পরে ডিসাইড করব। মনে করো এই বেটা কার্বন থেকে হাইড্রোজেন নিয়েছে, তাহলে এখন দেখো CH3, তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন নেয় তাহলে 2টা হাইড্রোজেন থেকে একটাকে নিয়েছে, CH ডাবল বন্ড, এখান থেকে কি বলতো ভাইয়া CH, এখানে কি আছে দেখো ভাইয়া CH3। এবার কল্পনা করো যদি এই বেটা কার্বন থেকে হাইড্রোজেনকে নেয়, এখান থেকে না নিয়ে এই বেটা কার্বন থেকে হাইড্রোজেনকে নিয়েছে, যদি এখান থেকে নেয় তাহলে কি হবে ভাইয়া দেখো CH3 CH2 CH ডাবল বন্ড কি দেখো CH2। তার মানে আমাদের এই প্রোডাক্টও হতে পারে, এই প্রোডাক্টও হতে পারে। কোনটি হবে আমাদের মেইন প্রোডাক্ট, কোনটি হবে আমাদের মেইন প্রোডাক্ট, এটাকে আমরা ভাই মুখস্থ করব না, এটাকে আমরা মুখস্থ করব না, এটাকে আমরা কি করব নিজের মতো করে। এবার কিছুদিন পরে তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, কেউ যদি ভাই হাইপার কনজুগেশন না বলো, হাইপার কনজুগেশন না বলো, তাহলে এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। হাইপার কনজুগেশন তোমাদের অন্তত বোঝা উচিত। ডেপথ কনসেপ্ট রিঅ্যারেঞ্জমেন্টটা বললে ভালো হইতো। হ্যাঁ এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করো। তাহলে এখন দেখো এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে কয়টা, একজন বসে বোর্ডের সাইড থেকে ক্রপ হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে আমাদের কি আছে CH3, এখানে আছে আমাদের CH ডাবল বন্ড, CH বন্ড হচ্ছে কি দেখো CH3। খুব কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে কি আমাদের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের যদি এই বেটা কার্বন থেকে নেয় তাহলে এখানে কি হচ্ছে CH ডাবল বন্ড CH3, কোনটি হবে হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। দেখো এই যে কার্যকরী মূলক, এটা কি অ্যালকিন না, অ্যালকিনের পাশের এটা হচ্ছে তার আলফা কার্বন, এটা হচ্ছে তার আলফা কার্বন। এটা দেখো এটা কি দ্বিবন্ধন না, এটা দ্বিবন্ধন, তার পাশের এই কার্বনটা হচ্ছে কি আমাদের কি আলফা কার্বন। দেখো এই আলফা কার্বনের 3টা হাইড্রোজেন, এই আলফা কার্বনের 3টা হাইড্রোজেন, মানে এই যে অ্যালকিনটা হচ্ছে এখানে আমাদের আছে 6টা আলফা হাইড্রোজেন। কল্পনা করো 6টা আলফা হাইড্রোজেন। কল্পনা করো এখানে আমাদের কয়টা আলফা হাইড্রোজেন আছে ভাইয়া, 6টা আলফা হাইড্রোজেন। এখানে দেখো দ্বিবন্ধনের পাশের কার্বন আলফা, এখানে আমাদের কি আছে 2 আলফা হাইড্রোজেন। হাইপার কনজুগেশন ইফেক্ট অনুসারে দেখো আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে, আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে, আলফা হাইড্রোজেনের সংখ্যা, আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে, বেশি হবে তার স্থায়িত্ব তত বেশি হবে। আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে তার স্থায়িত্ব তত বেশি হবে। তাহলে যত আলফা হাইড্রোজেন বাড়বে তার স্থায়িত্ব তত কি হবে বলো তো বেশি হবে।
তাহলে দেখো এই অ্যালকিনে আলফা হাইড্রোজেন আছে কয়টা? 6টা। এই অ্যালকিনে আলফা হাইড্রোজেন আছে আমাদের কয়টা? 2টা। এই জন্য আমাদের 6টা আলফা হাইড্রোজেন, এটা আমাদের বেশি স্থায়ী। তার মানে 80% ক্ষেত্রে এই প্রোডাক্টটা হবে এবং 20% ক্ষেত্রে এই প্রোডাক্টটা হবে। এবং 80% ক্ষেত্রে যে প্রোডাক্টটা হয় সেটাকে আমরা বলি সাইজেফ প্রোডাক্ট। কি বলি বলতো? সাইজেফ প্রোডাক্ট। এবং 20% ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা বলি হফম্যান প্রোডাক্ট। 20% ক্ষেত্রে আমরা যেটা হয় সেটাকে আমরা বলি কি বলতো? হফম্যান প্রোডাক্ট। বুঝতে পারছো? তাহলে কোন প্রোডাক্টটা হবে এবং কোন প্রোডাক্টটা আমাদের হবে এবং কোন প্রোডাক্টটা আমাদের স্টেবল, আমরা আগেই সাইজেফের সূত্র কিচ্ছু বুঝবো না। আমরা কার্বোক্যাটায়ন তৈরি হবে, কার্বোক্যাটায়ন এর পাশের কার্বন, এটা একটা আলফা কার্বন, এটা আমাদের একটা আলফা কার্বন। কার্বোক্যাটায়ন তৈরি হবে, তার পাশে কি থাকবে বলতো? আলফা কার্বন থাকবে। এবং এই আলফা কার্বন থেকে একবার হাইড্রোজেন নিবা, এই বেটা কার্বন থেকে একবার হাইড্রোজেন নিবা, এই বেটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিবা। নেওয়ার পরে দেখবা কোথায় আলফা হাইড্রোজেন বেশি। যেটা আলফা হাইড্রোজেন বেশি সেটা আমাদের মেজর প্রোডাক্ট, মানে সাইজের প্রোডাক্ট। যেখানে আলফা হাইড্রোজেন কম সেটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট, মানে হচ্ছে আমাদের হফম্যান প্রোডাক্ট। সেটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের কি বলতো? হফম্যান প্রোডাক্ট। সাজিন, আসমিত, আলিফ আমাকে কমেন্ট করেছে ভাই ডেপথ কনসেপ্ট রিঅ্যারেঞ্জমেন্টটা বলেন। ওকে ফাইন, আমি রিঅ্যারেঞ্জমেন্টে এমনি ঢুকতাম। এখন সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কয়দিন পরে তোমরা কোথায় যাবা? ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাবা। সবাই আমাকে একটু কমেন্টে জানাও E1 তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও E1 তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ওকে ফাইন, বোঝার চেষ্টা করো। CH3 CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 না দিয়ে দেখে লিখলাম CH2 বন্ড হচ্ছে কি আমাদের X। কল্পনা করো ভাই, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। কল্পনা করো CH3 CH2 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 বন্ড, এখানে আমাদের কি আছে বলতো? X আছে, হ্যালোজেন আছে। তো যদি এখানে আমি দুর্বল ক্ষার ইউজ করি, কেমন ক্ষার ইউজ করি বলতো? দুর্বল ক্ষার আমরা এখানে ইউজ করি। আমরা এখানে দুর্বল ক্ষারটাকে ইউজ করব। যদি আমরা এখানে দুর্বল ক্ষার ইউজ করি, বাচ্চারা খুব কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো, তাহলে ফার্স্ট স্টেপ মানে আমাদের E1 মেকানিজম কি তৈরি হবে? তোমরা বলবো ভাইয়া কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে CH3, তাহলে এখানে কি আছে বলতো? CH2 বন্ড CH2 বন্ড CH2 প্লাস এটা দিয়ে আমাদের কিছু বাচ্চা প্রোডাক্ট কি করবে? এরপরে এটা কার্বোক্যাটায়ন আছে, এখান থেকে হাইড্রোজেন অপসারিত করবে, অপসারিত করে কিছু বাচ্চার প্রোডাক্ট লিখবে এভাবে CH বন্ড CH2, যে কনসেপ্ট আমাদের পুরোপুরি ভুল। ভালো করে খেয়াল করো। মনোযোগ দিয়ে খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এবার কার্বোক্যাটায়নের পরে সবাই একটু কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো। তাহলে এখান থেকে তুমি হাইড্রোজেন তৈরি করেছো, করে অ্যালকিন তৈরি করেছো। দিস কনসেপ্ট ইজ তোমার রং কনসেপ্ট। কারণ দেখো আমাদের এখান থেকে আমাদের যে জায়গাটা যেতে হবে, আমাদের একটা ছোট্ট ডেপথ কনসেপ্ট যেটা আছে, আমাদের খুব ডেপথ কনসেপ্ট যেটা, আমাদের সেই ডেপথ কনসেপ্টের মধ্যে একটু যেতে হবে। খুব ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমাদের যে ডেপথ কনসেপ্ট যেটা, সেই ডেপথ কনসেপ্টটা হচ্ছে ডেপথ কনসেপ্ট হচ্ছে আমাদের এখানে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে। এখানে আমাদের কি ঘটবে? রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে। খুব কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো। এখানে কি ঘটবে? রিঅ্যারেঞ্জমেন্ট। হোয়াট ইজ রিঅ্যারেঞ্জমেন্ট? দেখো কোথাও যদি ভাইয়া 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকে, কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি থাকলে তাকে 2 ডিগ্রি বানানো গেলে বানাতে হবে। 2 ডিগ্রি থেকে যদি 3 ডিগ্রি বানানো যায় তাহলে তাকে বানাতে হবে। তার মানে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, যদি কখনো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখো ভাইয়া এখানে এই যে এখানে দেখো অ্যালকাইল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, মানে এখানে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি কখনো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাকে যদি 2 ডিগ্রি বানানো যায় তাহলে বানাতে হবে। যদি 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বানানো যায় তাকে বানাতে হবে। তার মানে বুঝলাম না ভাইয়া? তাহলে এখানে দেখো, এখানে কি দেখো, প্রথমে এখান থেকে হ্যালোজেন অপসারিত হয়ে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এখন যদি দেখো আমরা যেটা করি 1,2 হাইড্রাইড শিফট,
1,2 হাইড্রাইড শিফট, এভাবে লিখবো আমরা 1,2 হাইড্রাইড শিফট, 1,2 হাইড্রাইড শিফট। এই কোশ্চেনটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আসছিল। 1,2 হাইড্রাইড শিফট যদি আমরা করি, তার মানে এখানে হাইড্রাইডটাকে শিফট করব, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এখান থেকে আমরা হাইড্রোজেনটাকে ট্রান্সফার করব, মানে পজিটিভ এখান থেকে হাইড্রাইড শিফট করব। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন এখানে দিব, পজিটিভ চার্জটাকে এখানে দিব। তাহলে কল্পনা করো CH3 CH2, এখান থেকে একটা হাইড্রোজেন কমাবো, সেটা হচ্ছে CH প্লাস, এখানে হচ্ছে দেখো CH3। এখন বলো তো এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? উৎপন্ন হয়েছিল কয় ডিগ্রি? 1 ডিগ্রি। তার মানে দেখো আমাদের যদি E1 মেকানিজম হয়, সেখানে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে। কি ঘটবে বলো তো? রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি? রিঅ্যারেঞ্জমেন্ট আমরা দুইভাবে করতে পারি, 1,2 হাইড্রাইড শিফট অথবা মিথাইল শিফট। তো দেখো তাহলে আমরা পজিটিভ চার্জকে এই কার্বনে দিয়ে 2 ডিগ্রি। তোমরা সহজে মনে রাখবা, তোমাদের কোনো হাইড্রাইড শিফট মিথাইল শিফট কিছু মনে রাখার দরকার নাই। 1 ডিগ্রি তৈরি হলে তাকে 2 ডিগ্রি বানানো গেলে বানাতে হবে, 2 ডিগ্রি তৈরি হলে তাকে 3 ডিগ্রি বানানো গেলে বানাতে হবে। তার মানে কি আমাদের যত স্টেবল মানে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন বানানোর চেষ্টা করতে হবে, যদি সেটা তৈরি করা পসিবল হয়। এখন দেখো কয় ডিগ্রি তৈরি হয়েছে? 2 ডিগ্রি। এবার দেখো তো ভাইয়া এটা কি বেটা কার্বন, এটা হচ্ছে আমাদের বেটা কার্বন। বেটা কার্বন কি 2টা? হ্যাঁ ভাইয়া বেটা কার্বন আমাদের 2টা। তাহলে এখন দেখো এই বেটা কার্বন থেকে যদি হাইড্রোজেনকে নেয় তাহলে কি হবে ভাইয়া? CH3 CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে গিয়ে কি বলতো CH3। যদি ভাইয়া এই বেটা কার্বন থেকে হাইড্রোজেনকে নেয় তাহলে কি হবে? CH3 CH2 CH ডাবল বন্ড কি CH2। দেখো ভাই এটা কি দ্বিবন্ধনযুক্ত কার্বন, মানে আলফা কার্বন। এই দ্বিবন্ধন এর পাশের কার্বন এটা কি আলফা কার্বন। তাহলে এটা হচ্ছে আমাদের সেই আলফা কার্বন। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন? তোমরা বলবো ভাই 2 আলফা হাইড্রোজেন। কয়টা আলফা হাইড্রোজেন আছে বলো? দেখো 2 আলফা হাইড্রোজেন। এবার দেখো এটা কি দ্বিবন্ধন আছে, এটা একটা আলফা কার্বন, এখানে একটা আলফা কার্বন, এখানে দেখো 3টা, এখানে 3টা, তাহলে দেখো 6 আলফা হাইড্রোজেন। তাহলে এখন বলো তো ভাইয়া 6টা আলফা হাইড্রোজেন, তাহলে 6টা আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন বেশি, তাহলে এটা কত পার্সেন্ট ক্ষেত্রে? 80% ক্ষেত্রে। এটা কত পার্সেন্ট ক্ষেত্রে? 20% ক্ষেত্রে। 80% ক্ষেত্রে সেটাকে বলে কি প্রোডাক্ট? বাচ্চারা বলো কি প্রোডাক্ট? সাইজে প্রোডাক্ট। 20% ক্ষেত্রে যেটা সেটাকে বলে কি হফম্যান প্রোডাক্ট। এটাই আমাদের ডেপথ কনসেপ্ট। তাহলে বলো যদি তোমাদের কখনো পরীক্ষাতে যদি তোমাদের একজন কমেন্ট করেছে ভাইয়া এইটা কি ইউটিউবে দিবেন? আসলে আমি ইউটিউবে দেওয়ার মতো সময় এখন নাই, আমি ইউটিউবে ক্লাসগুলো দিচ্ছি না। অন্যরকম পাঠশালা খুঁজতে পারো বা অন্যগুলো জায়গা খুঁজতে পারো, বাট আপাতত আমি একটু পার্সোনাল ব্যস্ততার কারণে ইউটিউবে কোনো ক্লাস দিচ্ছি না। তো এখন দেখো ভাই এখানে কি ঘটবে? হাইড্রাইড শিফট, 1,2 হাইড্রাইড শিফট, এটা আমাদের ডেপথ কনসেপ্ট। তাহলে দেখো প্রথমে আমাদের কি ঘটনা ঘটলো? অ্যালকাইল হ্যালাইড সরাসরি ছিল, এখান থেকে হ্যালাইড অপসারিত হয়ে কয় ডিগ্রি তৈরি হয়েছে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। তো আমি কি বললাম? রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি 1 ডিগ্রি থাকলে 2 ডিগ্রি বানানোর চেষ্টা করব, 2 ডিগ্রি থাকতে মানে আমি এক কথায় উপরের দিকের কার্বোক্যাটায়ন বানানোর চেষ্টা করব। তো এখানে আমাদের কি ছিল ভাই? দেখো 1 ডিগ্রি, তাহলে আমরা এখানে পজিটিভ চার্জটাকে যদি এই জায়গাটাতে দিয়ে দিই তাহলে আমার কয় ডিগ্রি হয়ে গেল? 2 ডিগ্রি। যখনই 2 ডিগ্রি হয়েছে তখন এটা আমাদের একটা বেটা কার্বন, এটা আমাদের একটা বেটা কার্বন। দ্যাট মিনস আমাদের তখন কি সাইজের প্রোডাক্ট, একদিকে হফম্যান প্রোডাক্ট। আচ্ছা এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো সারা জীবন ধরে তোমরা পড়ে এসেছো যে অপসারণ বিক্রিয়া, আসলে অনেক টাইম হয়ে গেছে। আমি বলেছি না রিঅ্যাকশন মেকানিজমটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা তুমি যখন যে কোনো বিক্রিয়া এখন পড়তে যাবা দেখবা তোমাদের একাডেমিকে তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবা কে জিজ্ঞেস করছে ভাইয়ের এটা কততম ক্লাস? এটা আমার ফার্স্ট ক্লাস, এই গ্রুপে এটা আমার ফার্স্ট ক্লাস। ওকে, ফার্স্ট ক্লাস বলতে ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছি তা না, তোমরা এতদিন ধরে পড়েছো শুধুমাত্র অপসারণ বিক্রিয়া দেয় অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা বাচ্চারা তোমাদেরকে একটা কথা বলি, যদি ভাইয়া কখনো দেখো অ্যালকোহল অপসারণ বিক্রিয়া দেয় তাহলে কেমন হবে বলো তো? যদি আমি বলি আজকে অ্যালকোহল অপসারণ বিক্রিয়া দেয়, অ্যালকোহল অপসারণ বিক্রিয়া দেয়, তোমরা এতদিন পড়েছো ভাইয়া অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো অপসারণ বিক্রিয়া, কিন্তু আমি যদি বলি অ্যালকোহল অপসারণ বিক্রিয়া দেয় এবং অ্যালকোহল আমাদের E1 মেকানিজম অনুসরণ করে তাহলে কেমন হবে?
অনেকক্ষণ হয়েছে, আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। যদি তোমরা বলো যে ভাইয়া অ্যালকোহল কিভাবে অপসারণ বিক্রিয়া দেয়, ইওয়ান মেকানিজম দেয়, সেটা তোমরা পড়বা, তাহলে আমি পড়াবো, আর না হলে আমি এখান থেকে বিদায় নেব। তোমরা কমেন্টের জন্য অপেক্ষা করতেছি, আমি জাস্ট 1 মিনিট তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব, এবং সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে অ্যালকোহল কি করে অপসারণ বিক্রিয়া দেয়, এটা তোমাদের জানার ইচ্ছা আছে নাকি নাই। আমি বোর্ড পরিষ্কার করতেছি, যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি অ্যান্সারটি দিব, আর যদি না থাকে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিব। তোমাদের কি জানার ইচ্ছা আছে অ্যালকোহল কিভাবে অপসারণ বিক্রিয়া দেয়? যদি দেয় সেই ইওয়ান মেকানিজমটা কি হবে? তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি অ্যান্সারটি দিব, আর যদি জানার ইচ্ছা না থাকে তাহলে আমি এখানেই থেকেই বিদায় নিব। ঐশী রাহি বলেছে পড়ান, শাহরিয়ার ইসলাম বলেছে পড়ান ভাইয়া। ওকে ভাইয়া, তোমাদের যেতে ইচ্ছা আছে, অনেকেই বলেছে ভাইয়া পড়বো। ওকে ফাইন, তাহলে দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি একটা প্রোডাক্ট লিখেছি, দেখো আর বন্ড CH2 বন্ড CH3, এখানে CH আছে কি বলতো OH, অ্যালকোহল। এখানে কি আছে ভাই বলতো OH, মানে কি বলতো অ্যালকোহল। বা এইভাবে হতে পারে আর বন্ড CH2 বন্ড CH2 বন্ড হচ্ছে কি আমাদের OH, অ্যালকোহল। দেখো ভাইয়া এই অ্যালকোহলের সাথে বেসিক বিক্রিয়াটা হলো প্রথমে আমাদের H2SO4 নিতে হবে। H2SO4 মানে হচ্ছে গিয়ে কি বলতো ভাই আমাদের H2SO4 মানে হচ্ছে কি আমাদের সালফিউরিক অ্যাসিড। তোমরা বলতে পারো যে ভাইয়া সালফিউরিক অ্যাসিড কি করে দুর্বল ক্ষারের মতো আচরণ করে, সেটা আপনি আমাদেরকে একটু বোঝান। দেখো ভাই বিক্রিয়াটা বোঝার চেষ্টা করো, সব একটু কনসেন্ট্রেশন দিয়ে ফলো করো। আসলে এই রিয়াকশনটাতে কি হয় আমি এইভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে আর বন্ড CH, এখানে আছে আমাদের OH বন্ড, দেখো আমাদের এখানে আছে CH3। সালফিউরিক অ্যাসিড যখন আমাদের থাকে, আমি সালফিউরিক অ্যাসিডকে লিখছি H বন্ড O, O বন্ড H বন্ড S বন্ড O বন্ড O বন্ড হচ্ছে গিয়ে O বন্ড H। এখন দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO4 দেখো H2SO4 আমাদের কি দেখো সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের একটা H+ এখান থেকে অপসারিত হয়। দেখো আমরা জানি E1-এ কি তৈরি হবে ভাইয়া, কার্বোক্যাটায়ন তৈরি হবে। E1-এ কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। খুব ভালো করে খেয়াল করো, E1-এ কি তৈরি হবে ভাই আমাদের কার্বোক্যাটায়ন। তাহলে ফার্স্ট স্টেপে এখানে আমাদের H+ চলে যাবে, যে ধাপটাকে আমরা বলি প্রোটোনেশন। আমরা একটা এক্সেপশনাল কনসেপ্ট পড়তেছি, যেটাকে আমরা কি বলি প্রোটোনেশন। হোয়াট ইজ প্রোটোনেশন? 2 মিনিট লাগবে। তাহলে আমরা যে ধাপটাকে সেটাকে বলি কি বলতো প্রোটোনেশন। হোয়াট ইজ প্রোটোনেশন? মানে দেখো এখানে H+ দান করতেছে, তাহলে প্রোটোনেশন মানে হচ্ছে কি আমাদের ভাইয়া এখান থেকে কি করতেছে, দেখো H+ দান করতেছে। তাহলে H+ যখন দান করবে তখন অ্যালকোহল কি হচ্ছে, দেখো আর বন্ড CH বন্ড, এখানে আমাদের OH2 বন্ড CH3, এখানে আমাদের তৈরি হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহল। এটা যেটা তৈরি হয় সেটাকে বলে কি প্রোটোনেটেড অ্যালকোহল। খুব ভালো করে খেয়াল করো, আমরা জানতাম যে ভাইয়া কি এখানে আমাদের কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। বা সালফিউরিক অ্যাসিড এখান থেকে একটা H+ দান করে, এখানে OH2 তৈরি হয় আমাদের প্রোটোনেটেড অ্যালকোহল। এখন দেখো এই যে OH2 আছে না, এখানে আমাদের যে দুর্বল ক্ষার O-, দেখো আমরা জানি সালফিউরিক অ্যাসিড H2SO4 একটা শক্তিশালী অ্যাসিড, যদি একটা প্রোটন দান করে, প্রোটন দান করার পরে HSO4- কনভার্ট হয়, আর HSO4- কি একটা দুর্বল ক্ষার না? কল্পনা করো HSO4- কি একটা কেমন ক্ষার বলো তো, দুর্বল ক্ষার। তাহলে এখন দেখো এই যে O, এখানে কি আছে দেখো OS ডাবল বন্ড O বন্ড O বন্ড O বন্ড কি আছে দেখো H। কল্পনা করো O বন্ড কি আছে ভাই বলো তো H। এখন দেখো ভালো করে খেয়াল করো, এই যে OH2 আছে না, এই দুর্বল ক্ষারের সাথে এখানে এক অণু কি হবে, পানি অপসারিত হবে। কি অপসারিত? বেটা কার্বন। তা যদি তাই হয় তাহলে দেখো আর বন্ড CH ডাবল বন্ড CH2, দ্যাট মিনস তোমাদের সেই অ্যালকিন তোমরা পেয়ে গেছো। কি পেয়ে গেছো দেখো অ্যালকিন। তার মানে বলো অ্যালকোহলকে অপসারণ বিক্রিয়া দেয় কি দেয় না? যদি থাকে তোমরা ভাইয়ার BMAটা সেট দিয়ে রাখো। ওকে ফাইন, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো।
তাহলে আমরা কি হবে দেখো, প্রোটোনেশন ঘটবে, প্রোটোনেশন থেকে হবে কি প্রোটোনেটেড অ্যালকোহল, এবং এই প্রোটোনেটেড অ্যালকোহল তৈরি করবে কার্বোক্যাটায়ন, তারপরে কি অ্যালকেন। মানে একটা ধাপ এক্সট্রা ঘটবে, জাস্ট একটা, যেখানে অ্যালকোহলের ওএইচ থাকবে OH2 তৈরি হবে। এবার তোমাদের আমি ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিব। সবাই কি ভালো থাকবা, সুস্থ থাকবা। আর বন্ড CH2, বন্ড CH, বন্ড OH, বন্ড হচ্ছে গিয়ে CH3। এইখান থেকে তোমাদের সেই সাইজের প্রোডাক্ট এবং হপম্যান প্রোডাক্ট আসার সময় আছে। তোমাদের এইটুকু হলো হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে তোমরা এই ভিডিওটার নিচেই কমেন্টে জানাবা যে ভাইয়া এই বিগটার প্রোডাক্টটা কি হবে। এই ভিডিওটা নিচে কমেন্টে জানাবা, হলে আমি তোমাদেরকে লাইক দিব, না হলে ডিসলাইক দিব। ওকে, সবাই প্র্যাকটিস করবা। খালি অ্যালকোহলের ক্ষেত্রে ছোট্ট একটা কথা মনে রাখবা, একটা ধাপ এক্সট্রা ঘটবে, একটা ধাপ এক্সট্রা ঘটবে। প্রথমে জাস্ট এখানে কি হবে, প্রোটোনেটেড অ্যালকোহল তৈরি হবে, এরপরে আমাদের কার্বোক্যাটায়নটা তৈরি হবে। মানে OH-টাকে 2 করে দিয়ে পানি বের করে কার্বোক্যাটায়ন বানাই ফেল। OH-টা 2 করে দিব, মানে প্রোটোনেশন, পানি বের করে দিব, দ্যাট মিনস পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন হয়ে গেল। এটা বেটা কার্বন, এটা বেটা কার্বন। হিন্টস দিয়েছি তো, ঠিক আছে। আমরা চেষ্টা করেছি ইউয়ান মেকানিজমটাকে পুরোপুরি শেষ করার। ডেপথ কনসেপ্ট, যত কনসেপ্ট আছে ইউয়ানের, এর বাইরে থেকে আমাদের কোনো কনসেপ্ট নেই। তো ভাইয়া আজকে এখানেই বিদায় নিব। আবার হয়তো কোনো দিন, কোনো একটা সময়, আবার হয়তো কোনো 8:30টাতে তোমাদের সাথে দেখা হতে পারে। ততদিন ভাই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং মন দিয়ে পড়াশোনা করবা, এটাই প্রার্থনা করি। আল্লাহ হাফেজ।